সালামু আলাইকুম। ক্লাস না করলে পরে তোমাদেরই সমস্যা হবে, কারণ আজকে আমি যে জিনিসগুলো করাবো কমপ্লিটলি তোমরা অনেকে করোনি আগে, ঠিক আছে? তো যে জিনিস করোনি এখন তোমরা প্রশ্ন করার একটা সুযোগ পাবা। যদি ক্লাসটা না হয় তাহলে কিন্তু প্রশ্ন করার সুযোগ পাবা না। তো আমি প্রথমে একবার আমার পরিচয় দিয়ে নিই। আমার নাম ইস্তিয়াক কবির রাতুল। আমি বুয়েটে সিএসসিতে পড়ি, 16 ব্যাচ, এখন ফাইনাল ইয়ারে আছি। তো বুয়েট অ্যাডমিশন টেস্টে আমার প্লেস 32 ছিল। বাংলাদেশে যত জায়গায় পরীক্ষা দিয়েছি সব জায়গায় চান্স পেয়েছি। রংপুর মেডিকেল কলেজ মেডিকেল হিসেবে চান্স পাইছিলাম। প্রত্যেকটা জায়গায় আলহামদুলিল্লাহ টপ 10-এর মতো কাছাকাছি পজিশনে ছিলাম। তো তোমাদের আজকে আমি এনট্রপি এবং সেকেন্ড ল এর ফুল বেসিকটা ক্লিয়ার করব, ঠিক আছে? তো আসলে আমরা শুরু করে দিই। কই গেল আমার ডাস্টারটা? হ্যাঁ, তাহলে আমরা শুরু করি এনট্রপি এবং থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল। তাহলে দেখো, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স অ্যাকচুয়ালি কি বলে। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, তাহলে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স আমাদেরকে খুব সহজ একটা কথা বলে। কথাটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। দেখো, এটা কিন্তু আমরা নর্মালি কমন সেন্স থেকেই জানি। আমি সবসময় প্রথমত 3টা জিনিস আমি তোমাদেরকে দেখাই, সবসময় প্রথমে দেখাই 3টা জিনিস। কি জানো? একটা হচ্ছে উচ্চতা। ধরো এই জিনিসটা চিকন, কিন্তু এখানে পানি আছে অনেক বেশি হাইটে। আর এই জায়গাটা মোটা, কিন্তু এখানে পানি আছে কম। আমি যদি এদেরকে পাইপ দিয়ে কানেক্ট করে দিই, আমি যদি এখানে একটা পাইপ দিয়ে কানেক্ট করি এদেরকে, তাহলে কি হবে জানো? পানি এইখান থেকে এই দিকে পানি যাবে। তার মানে কি, এখানে পানি কম আছে এখানে পানি বেশি আছে সেটা ম্যাটার করে না। ম্যাটার করে কি? ম্যাটার করে পানির উচ্চতা, ম্যাটার করে কি? পানির হাইট। তাহলে কি ম্যাটার করলো? উচ্চতা ম্যাটার করলো। ঠিক তেমনই করে ধরো এটা একটা 10 ভোল্টের ব্যাটারি, এটা একটা 5 ভোল্টের ব্যাটারি। কোনো ক্রমে এর মধ্যে চার্জের পরিমাণটা কম। এর মধ্যে চার্জ আছে ছোট হাতের কিউ, এর মধ্যে চার্জ আছে বড় হাতের কিউ। চার্জ যাবে কোন দিকে? এই বড় হাতের কিউ থেকে কিন্তু ছোট হাতের কিউ এর দিকে চার্জ যাবে না। চার্জ যাবে কম থেকে বেশির দিকে, কেননা এইখানকার ভোল্টেজটা বেশি, এই ডিরেকশনে চার্জটা যাবে। তাহলে এখানে পানিও যাবে এই ডিরেকশনে, চার্জও যাবে এই ডিরেকশনে। ঠিক তেরকম করে যদি তোমাকে আমি 2টা আলাদা আলাদা বস্তু দেই, ধরো এই একটা বস্তু দিলাম, ধরো এটা একটা ফুটন্ত পানি, এটা একটা ফুটন্ত পানি, বাট মাত্র 1 গ্রাম ফুটন্ত পানি দিলাম তোমাকে। ভালো করে খেয়াল করো, 1 গ্রাম ফুটন্ত পানি দিছি তোমাকে। আর এখানে তোমাকে বরফ দিয়েছি 1 মন। ভালো করে খেয়াল করো। তো কমন সেন্স থেকে তুমি যদি চিন্তা করো, এই ফুটন্ত পানির মধ্যে যেই পরিমাণ তাপ আছে, এই তাপটাকে যদি তুমি ছোট হাতের কিউ দিয়ে প্রকাশ করো, এই বরফের মধ্যে এর থেকে অনেক বেশি তাপ আছে, কারণ এর পরিমাণটা অনেক বেশি, 1 মন বরফ। কিন্তু হিট ট্রান্সফার করবে এই 1 গ্রাম থেকেই এই দিকে, মানে ফুটন্ত জিনিস থেকে বরফের দিকে হিট ট্রান্সফার করবে। এই জিনিসটাই আসলে থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল বলে দেয়। থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল আমাদেরকে বলে, আমরা যতই চেষ্টা করি না কেন স্বতঃস্ফূর্তভাবে কখনোই নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় তাপ যাবে না। আবারও একটু সোজা করে বলে দিই তোমাকে, আমরা যতই চেষ্টা করি স্বতঃস্ফূর্তভাবে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় কখনোই তাপ যাবে না। স্বতঃস্ফূর্তভাবে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় কখনোই তাপ যাবে না। তাহলে যদি আমাদেরকে যাওয়াতে হয়, যেমন আমাদের বাসায় যেগুলো ফ্রিজ আছে, রেফ্রিজারেটর আছে, এগুলো জায়গায় আমাকে যাওয়াতে হয়, এই জায়গায় কেমনে আমরা যাওয়াই? এই জায়গায় যাওয়ায় একটা বিদ্যুৎ শক্তি প্রয়োগ করে, একটা এক্সটার্নাল যদি আমি কাজ করি, ওই এক্সটার্নাল কাজটা এখান থেকে তাপ বের করে এর মধ্যে আনতে পারবে। কিন্তু ওর জন্য আমাকে কি করতে হবে? একটা এক্সটার্নাল কাজ করতে হবে। ঠিক আছে, এটা ছিল থার্মোডাইনামিক্সের 2 নাম্বার ল এর মূল বেসিকটা। এখন এই 2 নাম্বার ল থেকে আবার পরে কি তৈরি হলো জানো? এই যে এই শব্দটা তৈরি হলো, যে শব্দটাকে আমরা বলি এনট্রপি। এখন আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমরা এই এনট্রপির মাধ্যমে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সটাকে স্টেট করব। তাহলে প্রথমে আমাদেরকে একটু ছোট্ট করে জেনে নিতে হবে অ্যাকচুয়ালি এনট্রপি জিনিসটা কি ভাইয়ারা। এনট্রপি সম্পর্কে আমি 4টা কথা বলি, বেশি কথা বলি না, 4টা কথা বলি। 1 নাম্বার কথা হচ্ছে এনট্রপি মানে হচ্ছে বিশৃঙ্খলা। তাহলে এনট্রপি মানে কি ভাইয়া এবং আপুরা? এনট্রপি মানে হচ্ছে বিশৃঙ্খলা মানে কি? ধরো একটা সিস্টেমে যত ধরনের সমস্যা সম্ভব সবই বিশৃঙ্খলা। ধরো তোমার একটা গাড়ি নষ্ট হয়, সেটাও বিশৃঙ্খলা। একটা ফ্রিজ নষ্ট হয়,
সেটাও বিশৃঙ্খলা, মানুষের হার্ট নষ্ট হয়, লাংস নষ্ট হয়, সব কিছুই বিশৃঙ্খলা। করোনা ভাইরাস তোমার হচ্ছে, এটাও বিশৃঙ্খলা। এভরিথিং ইজ বিশৃঙ্খলা। তাহলে মানুষের যত ধরনের পারিপার্শ্বিক বিশৃঙ্খলা আছে, যখনই আমি এটাকে থার্মোডাইনামিক্সের পার্সপেক্টিভে চিন্তা করব, সেই সব জিনিসকে আমরা একত্রে বলবো এনট্রপি। মানে কোনো জিনিস যখন, মানে খুবই সোজা কথা একটা তোমাকে বলি, একটা গাড়ি আজকে তুমি নতুন কিনে আনলা, 10 বছর চলার পরে গাড়িটা কেন নতুন থাকে না? এই প্রশ্নের উত্তর হচ্ছে এনট্রপি। আজকে তুমি একটা ফ্রিজ কিনে আনলা, 10 বছর পরে কেন ফ্রিজটা নতুন থাকে না? এর উত্তর হচ্ছে এনট্রপি। তাহলে আশা করা যায় এনট্রপির বেসিক কথাটা তুমি বুঝতে পেরেছো। এখন যে কেউ যদি তোমাকে বলে ভাইয়া তুমি এনট্রপির ডেফিনেশনটা দাও তো, তাহলে এনট্রপির ডেফিনেশনটা আমরা এইভাবে করে দেই যে ডিএস ইকুয়ালস টু ডিকিউ ডিভাইডেড বাই টি ইন্টিগ্রেশন। মানে এনট্রপির ডেফিনেশনটা এরকম যে ডিকিউ ডিভাইডেড বাই টি এর যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে আমি এনট্রপির মান পাওয়া যায়। এনট্রপির মান না, কিন্তু ভালো করে খেয়াল করো, ইন্টিগ্রেশন দেওয়া, তাও এখানে ডিএস, মানে এটাও পরিবর্তন, এনট্রপির পরিবর্তন পাওয়া যায়। থার্মোডাইনামিক্স অ্যাপ্রোচে কখনো অ্যাপ্রোপ্রিয়েট এনট্রপি বাইর করা যায় না, কোয়ান্টাম অ্যাপ্রোচে পাওয়া যায়, থার্মোডাইনামিক্স অ্যাপ্রোচে পাওয়া যায় না। তাহলে এটা একটা বিশৃঙ্খলা, এটা একটা ডিএস সমান ইন্টিগ্রেশন ডিকিউ বাই টি। আরেকটা কথা আমাদেরকে এটা সম্পর্কে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এটা একটা স্টেট ফাংশন। স্টেট ফাংশন কি জিনিস আমরা পরে পড়বো আজকের ক্লাসের লাস্টে। আপাতত জেনে রাখো 3টা কথা এনট্রপি সম্পর্কে। একটা কথা কি, এনট্রপি মানে হচ্ছে বিশৃঙ্খলা, ম্যাথমেটিক্যালি আমরা এটাকে এস দিয়ে প্রকাশ করি এবং এটা ওর ইকুয়েশন। আরেকটা কথা হচ্ছে এটা একটা স্টেট ফাংশন। এই 3টা কথা আমরা একটু এনট্রপি সম্পর্কে জানলাম। এবার 2 নম্বর সূত্রটাকে আমরা এনট্রপির ভাষায় একটু ব্যাখ্যা করি, ঠিক আছে? 2 নম্বর সূত্রকে যদি আমি এনট্রপির ভাষায় তোমাদেরকে বলে দেই, তাহলে 2 নম্বর সূত্রটা এরকম দাঁড়াবে। সেটা হচ্ছে কোনো আবদ্ধ জায়গায়, ভালো করে খেয়াল করো, আমি সুন্দর করে বলে দিচ্ছি, আবদ্ধ স্থানে হতে হবে, নাহলে তো তাপ ইচ্ছা মতো বের হয়ে যাবে, ঢুকে যাবে। কোনো আবদ্ধ স্থানে প্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপি স্থির থাকে এবং অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপি বৃদ্ধি পায়। সুতরাং এনট্রপির পরিবর্তন গ্রেটার দেন ইকুয়াল 0। এটা কখনোই 0-র থেকে কম হতে পারে না। এটাই থার্মোডাইনামিক্সের 2 নাম্বার সূত্রের এনট্রপির ব্যাখ্যা। আমি এটাকে একটু ভালো করে বুঝিয়ে দিই তোমাদের কাছে, তাহলে আর কারোই কঠিন লাগবে না। ভালো করে খেয়াল করো কি বলতেছে। আবদ্ধ স্থান, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, একটা আবদ্ধ জায়গায় যেন তাপ বাইরে না যায়, ভিতরে না আসে। আবদ্ধ জায়গায় প্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপি স্থির থাকবে, অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপি বৃদ্ধি পাবে। অর্থাৎ আমরা বলতে পারি এনট্রপির পরিবর্তন গ্রেটার দেন ইকুয়াল টু 0। এটা হচ্ছে থার্মোডাইনামিক্সের 2 নম্বর ল এনট্রপির পার্সপেক্টিভ থেকে। একটু ছোট কথায় যদি আমি বুঝতে চাই প্রত্যাগামী প্রক্রিয়া কি এবং অপ্রত্যাগামী প্রক্রিয়া কি। প্রত্যাগামী প্রক্রিয়া মানে হচ্ছে যেই প্রক্রিয়াটাকে তুমি আগের স্টেটে ফিরিয়ে নিয়ে আসতে পারো। মানে সোজা কথায় যদি আমি বলি, ধরো তুমি একটা জিনিসকে, একটা কাজ করলা, আবার রিভার্স তুমি নিয়ে আসতে পারবে। আমি সোজা 2টা উদাহরণ দেই প্রত্যাগামী এবং অপ্রত্যাগামী প্রক্রিয়ার। ধরো তুমি একটা দোকান থেকে আইসক্রিম কিনে নিয়ে আসলা, ভালো করে খেয়াল করো, আইসক্রিমটা পলিথিনের মধ্যে আছে, আইসক্রিমটা গলে গেল। তাহলে আইসক্রিমটা কিন্তু গলে গেছে, তুমি ওকে আবার ফ্রিজের মধ্যে নিয়ে যাও, কোন আইসক্রিম ধরো তুমি, বা একটা বাটির আইসক্রিম, তুমি আবার সেটাকে ফ্রিজের মধ্যে রেখে দাও, সে এক্স্যাক্ট আগের আইসক্রিমটা হয়ে যাবে। ভালো করে খেয়াল করো। তাহলে আমি যেই জিনিসটা বুঝাইলাম একটু ভালো করে যদি খেয়াল করো, তোমার কাছে এটা কি ছিল, একটা আইসক্রিম ছিল। তাহলে এই আইসক্রিমটা তোমার গলে গেল, ঠিক আছে? ভালো করে খেয়াল করো, আইসক্রিমটা গলে গেল, তাহলে গলে এরকম তরল হয়ে গেছে। তুমি এটাকে আবার ফ্রিজের মধ্যে রেখে দিলে, ভালো করে খেয়াল করো, এটা কিন্তু আবার আইসক্রিম হয়ে গেল।
তার মানে তুমি যেখানে আগের অবস্থায় ফেরত আসতে পারছো, দ্যাট ইজ কল্ড প্রত্যাগামী প্রক্রিয়া। এবং বাস্তব জীবনে আসলে প্রত্যাগামী প্রক্রিয়া খুবই কম, খুবই কম। সাধারণত মনে রাখবা, যেই জায়গাগুলোতে সংরক্ষণশীল বল কাজ করে তারা প্রত্যাগামী প্রক্রিয়া হতে পারে, নাও হতে পারে কিন্তু। তাহলে এটার সাথে একটু তুমি মনে রাখতে পারো সংরক্ষণশীল বল, এই জিনিসগুলোর বেসিক তোমার ক্লিয়ার থাকতে হবে। সংরক্ষণশীল বল। আচ্ছা, এবার আসি অপ্রত্যাগামী প্রক্রিয়ার একটা খুব সহজ উদাহরণ তোমাদেরকে দিয়ে বোঝাই। তোমরা সবাই এইচএসসি 21 ব্যাচের স্টুডেন্ট, তাই না? তো এইচএসসি 21 ব্যাচে তোমরা যারা স্টুডেন্ট আছো, ভালো করে খেয়াল করো। ধরো তুমি ভালো করে পড়াশোনা করলা না, ভালো করে পড়াশোনা না করার কারণে তোমার এইচএসসি পরীক্ষা বাদ দাও, অ্যাডমিশন তো হবেই, তোমার অ্যাডমিশন পরীক্ষা খারাপ হয়ে গেল। তুমি বাংলাদেশের, তুমি ধরো তুমি কোনোভাবে বাংলাদেশের কোনো জায়গায় চান্স পাইলে না, এটাকে কিন্তু রিভার্স করার কোনো সুযোগ নাই। তুমি চেষ্টা করলেও তুমি ব্যাকওয়ার্ডে এসে আবার অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করতে পারবা না। ভালো করে বোঝো। তাহলে উদাহরণটা কি? অপ্রত্যাগামীর উদাহরণটা কি? অপ্রত্যাগামী। অপ্রত্যাগামীর উদাহরণ হচ্ছে তুমি ভালো করে পড়াশোনা করলা না, তুমি পড়াশোনা করলা না, পড়াশোনা না করা, পড়াশোনা যখন তুমি করবা না, না করে তুমি কি করলা? তুমি চান্স পেলা না, চান্স পেলা না। তুমি পড়াশোনা করলা না, না করে তুমি চান্স পেলা না। তুমি চাইলেও এটাকে আবার ব্যাকওয়ার্ডে নিয়ে আসতে পারবা না, কোনোভাবে এটাকে ব্যাকওয়ার্ডে নিয়ে আসতে পারবা না। তো এরকম যদি আরো উদাহরণ চিন্তা করো, কি উদাহরণ হতে পারে? একটা গাড়ির টায়ার বাস্ট হয়ে গেল, অপ্রত্যাগামী উদাহরণ, অপ্রত্যাগামী প্রক্রিয়ার উদাহরণ। ঘর্ষণে চলতে চলতে তোমার পায়ের স্যান্ডেল ক্ষয় হয়ে গেল, অপ্রত্যাগামী প্রক্রিয়ার উদাহরণ। দ্যাটস অল, ঠিক আছে? তাহলে আমরা থার্মোডাইনামিক্সের 2 নাম্বার ল থেকে খুব সহজে একটা জিনিস মাথার মধ্যে রাখতে পারি। সেই জিনিসটা কি? যদি আবদ্ধ স্থানে প্রত্যাগামী প্রক্রিয়া হয়, এন্ট্রপি স্থির থাকে, মানে হচ্ছে তখন শূন্য হয়। আর যদি অপ্রত্যাগামী হয়, তাহলে এন্ট্রপিটা বৃদ্ধি পায়। একবারে ডিটেলস জেনে রাখো। আচ্ছা, এবার দেখো, তাহলে আমরা এর পরের স্টেপটাতে চলে যাই। এবার আমরা চিন্তা করব, এবার আমাদের হেডিংটা হচ্ছে এন্ট্রপির পরিবর্তন আমরা মেজার করব তাপ সঞ্চালনের ক্ষেত্রে। তাহলে আমাদের হেডিংটা হচ্ছে তাপ সঞ্চালনে এন্ট্রপির পরিবর্তন, তাপ সঞ্চালনে ডিএস। এটা হচ্ছে সোজা কথা, টু দা পয়েন্ট উত্তর। তাহলে আমরা জানি তাপ কন্ডাক্ট হতে পারে আসলে 3 ভাবে, 3টা প্রক্রিয়ায় তাপ কন্ডাক্ট হতে পারে। তোমরা সবাই এটা জানো, খুব কমজোর সবাই জানো, আমি জানি, এটা বাচ্চাকাল থেকেই তোমরা পড়ে থাকো। একটা হচ্ছে পরিবহন, পরিবহন, একটা হচ্ছে পরিচলন, একটা হচ্ছে বিকিরণ। তা আমি আবার প্রশ্নে অনেক বেশি প্রশ্ন করি, ঠিক আছে? তাহলে আমি তোমাদেরকে এখন একটা ছোট্ট প্রশ্ন করব, তোমরা প্রশ্নটার উত্তর আমাকে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? তোমরা আমাকে প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করো। একটা ছোট প্রশ্ন আমি এমসিকিউ করব, তোমরা যদি উত্তর দিতে পারো তাহলে আমি বুঝবো তোমাদের বেসিকটা মোটামুটি ক্লিয়ার আছে। তো আমি তোমাদেরকে প্রশ্নটা করি, খেয়াল করো। আজকে তোমাদেরকে আমার একটা এমসিকিউ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1। এই যে ধরো এখন করোনাকালীন টাইমে তুমি দোকানে গেলে একটা থার্মোমিটার দিয়ে তোমার তাপমাত্রা মারতেছে, ঠিক আছে? তাহলে কি বললাম? আইআর থার্মোমিটার, আইআর থার্মোমিটার এ তাপ কোন প্রক্রিয়ায় সঞ্চালিত হয়? কোন প্রক্রিয়ায় সঞ্চালিত হয়? সঞ্চালিত হয়। অপশন এ পরিবহন, অপশন বি পরিচলন, অপশন সি বিকিরণ, অপশন ডি অল। তাড়াতাড়ি উত্তর দাও, এর মধ্যে কোনটা উত্তর হবে? ঠিক আছে, তাড়াতাড়ি উত্তর দাও, তাড়াতাড়ি উত্তর দাও। আমার ক্লাস যারা আজকে প্রথম করতেছো তারা বুঝবা ভাইয়ারা, আমি একটু ক্লাস অনেক ডেডিকেশন দিয়ে নেই, ঠিক আছে? আশা করছি ক্লাসের কোনো জিনিস তোমাদের বুঝতে অসুবিধা হবে না। আর প্রশ্ন করো, আমি অবশ্যই উত্তর দিব। তাড়াতাড়ি উত্তর দাও এই এমসিকিউটার, যে কোনটা হবে আইআর থার্মোমিটার। মানে এখন কালীনে ধরো তুমি রেস্টুরেন্টে যাও, হোটেলে যাও, যেখানে যাও, দেখবা এরকম করে খাচকের একটা, এরকম করে একটা গুলির মতো জিনিস তোমার ইয়া থেকে তাপমাত্রা নিয়ে নিবে। এই তাপমাত্রাটা আমরা তাহলে কোন পদ্ধতিতে মাপি? আইআর থার্মোমিটারের তাপ কোন প্রক্রিয়ায় সঞ্চালিত হয়? হ্যাঁ, কি বলেছো? সাগর দাস বলেছো এ পরিবহন, ঋষাদ বলেছো বিকিরণ,
তারপরে সাদিয়া ইসলাম বুশরা বলেছো এ পরিবহন, তুফাইল আহমেদ বলেছো পরিচালন। তার মানে তোমাদের কিন্তু বেসিকে অনেক ঘাটতি থেকে গেছে ভাইয়া এবং আপুরা, এটা তো হবে না। তারপরে একজন বলেছো সব, তার মানে তোমাদের বেসিক লেভেলে অনেক সমস্যা থেকে গেছে। তোমরা কিন্তু এই জিনিসটা ঠিক করবা, ঠিক আছে? বেসিক ক্লিয়ার করতে হবে, নাহলে সব জায়গায় প্রবলেমে পড়বা। আচ্ছা, আইআর থার্মোমিটারে তাপ কোন প্রক্রিয়ায় সঞ্চালিত হয়? উত্তর হচ্ছে বিকিরণ। ভালো করে খেয়াল করবা, উত্তর হচ্ছে কেবলমাত্র বিকিরণ। খুব ভালো করে খেয়াল করো, আমি এখন বুঝাই দিই কেমন করে তোমরা বুঝবা কোনটা বিকিরণ, কোনটা পরিবহন, কোনটা পরিচালন। খুবই ইম্পর্টেন্ট, খেয়াল করো। পরিবহন প্রক্রিয়ায় কি হয় জানো? পরিবহন প্রক্রিয়ায় অণুগুলা স্থির থাকে। ভালো করে খেয়াল করো, অণু স্থির থাকে, জাস্ট কম্পন হয়। কি হয়? কম্পন হয়। অণু স্থির থাকে, জাস্ট কম্পন হয়, মানে উ করে কাঁপে। পরিচালন প্রক্রিয়ায় কি হয়? অণুগুলা নিজেই চলে, অণুগুলো চলে, অণুগুলো চলে। আর বিকিরণ প্রক্রিয়ায় নো টাচ, কোনো ধরনের টাচ হয় না, কিন্তু কি হয়? ফোটন, প্রোটন না কিন্তু, আলোর কণাকে বলা হয় ফোটন। ফোটন তাপ ক্যারি করে, তাপ ক্যারি করে। তো এইটুকুটা বেসিক না জানলে আসলে তোমরা কোনো কিছুই করতে পারবা না, তাই আমি এইটুকুটা একটু বেসিক তোমাদেরকে জানিয়ে দিলাম। সোজা কথায় যদি চিন্তা করো, একটা লোহার কোনো জিনিস আমি খুঁজে তোমাদেরকে দেখাই। ধরো এটা একটা লোহা, এখানে যদি আমি মোমবাতি ধরি এই মাথাটা গরম হবে, এটা হচ্ছে পরিবহন প্রক্রিয়া। ভালো করে খেয়াল করো। তারপরে ধরো এর মধ্যে কি আছে? একটা তরল পদার্থ আছে, আমি যদি এখানে হিট দেই, তাহলে তরলগুলা ইউ উ করে চেঞ্জ হবে, মানে সে নড়বে, এই জায়গায় পরিচালন হবে। এখানে কিন্তু একটু পরিবহনও হবে, মানে পরিবহন প্লাস পরিচালন দুইটাই হবে। বাট খেয়াল করো, বিকিরণ পদ্ধতিটা কোয়াইট ডিফারেন্ট। তোমার শরীরের তাপমাত্রা যখন আমি মাপতেছি, দেখো তোমার শরীরে এরকম করে গান ধরতেছি, ফু 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 ফু, এরকম করে গান ধরতেছি, ফু ফু, এরকম করে যদি আমি গান ধরি তোমার শরীরে, তাহলে কি হবে? তোমার শরীর থেকে আমার কিন্তু কোনো টাচ হচ্ছে না। টাচ না হলে কিন্তু অণুপরমাণুর কোনো আদান হওয়া সম্ভব না। এখানে আদান প্রদান হয় আলোর। আলো কি? আলো এক ধরনের ফোটন। তাই এই প্রক্রিয়াটা হচ্ছে বিকিরণ প্রক্রিয়া, ঠিক আছে? ভালো করে খেয়াল করো। এখন আমরা যেই প্রশ্নটার উত্তর দিব, প্রশ্নটার উত্তর হচ্ছে এই তিনটা প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন কত। তো আমি তোমাদেরকে চারটা স্টাইলে অঙ্কটা করে দেখাবো, চারটা স্টাইলে। যার যেটা 100% ক্লিয়ার হবে সে সেইটা অ্যাপ্লাই করবা ইন এক্সামিনেশন অর এনিথিং। কি বলবো? চারটা প্রক্রিয়া দেখাবো, একটা না, চারটা প্রক্রিয়া। ভালো করে খেয়াল করো, অ্যান্সার একবারে ক্লিয়ার হইতে হবে, কোনো ধরনের কনফিউশন থাকা যাবে না। ভালো করে আসি, দেখো, পরিবহন প্রক্রিয়া, পরিচালন প্রক্রিয়া, বিকিরণ প্রক্রিয়া। তাহলে প্রথম কথা হচ্ছে, আমরা খুব বেসিক থেকে যদি যাই, আমরা খুব বেসিক লেভেল থেকে যদি যাই, তাহলে এনট্রপি আসলে আমাদেরকে কি করে জানো ভাইয়া এবং আপুরা? এনট্রপি আসলে তাপ পরিবহনের দিক নির্দেশ করে। এনট্রপি কি করে? এনট্রপি তাপ আদান প্রদানের দিক নির্দেশ করে, দিক নির্দেশ করে। তো সোজা কথায় দেখো, ভালো করে খেয়াল করো, থার্মোডাইনামিক্সের 2 নাম্বার ল কিন্তু স্টেট করেই দিয়েছে এনট্রপির পরিবর্তন গ্রেটার দেন ইকুয়াল 0। আর তোমাদের এখানে মানে কোশ্চেন যদি আমি তোমাকে এরকম করে করি, এনট্রপি বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়, থার্মোডাইনামিক্সের 2 নাম্বার ল এর উপরে ভর করেই তুমি বলতে পারো ইম্পসিবল, এটা পুরাপুরি ইম্পসিবল যে ডিএস লেস দেন 0 হবে। এটা থার্মোডাইনামিক্সের 2 নাম্বার ল থেকে তুমি বলে দিতে পারো। এখন প্রশ্ন হচ্ছে, ডিএস মানে এনট্রপির পরিবর্তন কিন্তু শূন্যও হতে পারে। কোনো প্রক্রিয়া যদি রিভার্সিবল হয়, তাহলে কিন্তু এনট্রপির পরিবর্তন শূন্য হতে পারে, যদি প্রক্রিয়াটা কি হয়? প্রত্যাগামী হয়, মানে আগের স্টেটে ফিরে আসতে পারে। এটা ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস। কোনো প্রক্রিয়া যদি আগের স্টেটে ফিরে আসতে পারে, তাহলে কিন্তু এনট্রপির পরিবর্তন শূন্য হয়। এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করতে হবে, ঠিক আছে? এনট্রপির পরিবর্তন কিন্তু ফিরে আসলে কিন্তু মানে তার পরিবর্তনটা শূন্য হতে পারে। এখন ভালো করে একটা জিনিস চিন্তা করো, আমি তোমাদের মধ্যের কনসেপ্টগুলোকে বিল্ড আপ করে দিই আগে। এই জিনিসটা খুবই দরকার, খুবই দরকার। দেখো, আমি যদি একটা রডকে, সাপোজ এটা যদি একটা রড হয়, ভালো করে খেয়াল করো, এটা যদি একটা রড হয়,
এই রডকে ধরো আমি এখানে হিট দিলাম, আমি এভাবে করে এখানে হিট দিলাম। আমি রডকে যদি হিট দিই, ভালো করে খেয়াল করো, আমি যদি রডকে হিট দিই তাহলে স্বাভাবিকভাবে তাপমাত্রাটা বেড়ে যাবে। এর মধ্যে যে অণুগুলো আছে অনেক জোরে দৌড়াদৌড়ি করবে, একে অপরকে ফু 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 করে ধাক্কা মারবে, অবশ্যই ধাক্কা মারবে। যত বেশি ধাক্কা মারবে তত বেশি বিশৃঙ্খলা হবে। কমন সেন্স। আমি সহজ উদাহরণ দিয়ে বুঝাই। ঢাকা শহরের বাসের কথা তুমি চিন্তা করো। ধরো ওই যে সিটিং সার্ভিস বাসে ধরো তুমি 30 জন বসছো, একটা লোকাল বাসে ধরো 200 জন ঢুকেছে, কোথায় তোমার অশান্তি লাগবে, কোথায় বিশৃঙ্খলা বেশি হবে? অবশ্যই যেটা তোমার লোকাল বাস, বিশৃঙ্খলা বেশি হবে। ঠিক তেমনই এখানে যখন এই অণুপরমাণুগুলো পু 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 করে দৌড়াদৌড়ি শুরু করে দেবে, এর কি হয়ে যাবে? এর বিশৃঙ্খলা বেড়ে যাবে। কমন সেন্স। এখন প্রশ্ন হচ্ছে, আমার তো বিশৃঙ্খলা বেড়ে গেল, এই জিনিসটাকে যদি আমি এখন ঠান্ডা করে দেই, একে যদি আমি ঠান্ডা করে দেই, আমি যদি একে শীতল করে দেই, ভালো করে খেয়াল করো, আমি যদি একে শীতল করে দেই, আমি যদি একে শীতল করে দেই, আমাকে বলো এর অণুপরমাণুগুলা কি আগের অবস্থানে ফিরে আসবে নাকি আসবে না? তাহলে উত্তর হচ্ছে শীতল করলে অণুপরমাণুর গতি আগের স্টেটে কি আসবে? আগের স্টেট এ আসবে? ভালো করে বলো, শীতল করলে অণুপরমাণুর গতি কি আগের স্টেটে আসবে? এ নাম্বার অপশন দিলাম ইয়েস, বি নাম্বার অপশন দিলাম নো। আমি তোমাদের বেসিক এমনভাবে ক্লিয়ার করছি, আমি দেখলাম ইন্টারনেটে প্রত্যেকটা জায়গায় যা সমাধান আছে সব ভুল। তোমাদের মাথার মধ্যে কিন্তু সঠিকটা ভালো করে ক্লিয়ার করে ঢুকাইতে হবে। যে কোনো জিনিসের জন্য কনসেপ্ট ক্লিয়ার, তুমি নিজে ঠিকটা বাইর করে নিতে পারবা। তোমরা আমাকে উত্তর দাও যে শীতল করলে অণুপরমাণুর গতি আগের স্টেটে আসবে, এটা কি সত্য নাকি মিথ্যা? মানে আমি একটা লোহাকে উত্তপ্ত করেছিলাম, আবার শীতল করতেছি, আসবে নাকি আসবে না? তাড়াতাড়ি উত্তর দাও ভাইয়া এবং আপুরা। রাসেল আহমেদ বলতেছো নো, গালিব বলতেছো হ্যাঁ, আর 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 কই, আর উত্তর কই? যারা নো বলতেছো, কেন নো বলতেছো একটু উত্তর দিতে পারলে আমি খুশি হইতাম। আচ্ছা, দিনাত হক বলছো ইয়েস, তারপরে আরমিন আক্তার বলছো নো, ফারহানা ইয়াসমিন বলছো ইয়েস, রমকানুল পল বলছো নো। তার মানে ইয়েস নোতে তোমরা একটা মানে ঘটনা ঘটাই দিয়েছো। ইয়েস নো নিয়ে তোমরা মানে তর্ক বিতর্ক শুরু করে দিয়েছো। ইয়েস নো নিয়ে তোমরা ইয়েস নো এর তর্ক বিতর্ক ঠিকভাবে আনতে পারছো না, ঠিক আছে? মানে ইয়েস বলবা না নো বলবা, ঠিকভাবে বলতে পারতেছো না। আচ্ছা, আমাকে তোমরা বলো তো, আমি যে তোমাদেরকে সহজে বলেছিলাম একটা আইসক্রিম, ভালো করে খেয়াল করো, প্রত্যাগামী প্রক্রিয়ার উদাহরণটা খেয়াল করো। একটা আইসক্রিম পরিবেশে রেখে দিলাম, সে গলে গেল, ওকে আবার ফ্রিজে নিয়ে গেলাম, ও আবার আইসক্রিম হয়ে গেল। তাহলে আইসক্রিমটা যে গলে ছিল, ওই গলাটা কি এই তিনটা প্রক্রিয়া ছাড়া নতুন কোনো জাদুকরী প্রক্রিয়ায় গলেছিল নাকি রে ভাই? আইসক্রিম কি এই তিনটা প্রক্রিয়া ছাড়া অন্য কোনো জাদুকরী প্রক্রিয়ায় গলেছিল? ভালো করে উত্তর দাও। এই তিনটা প্রক্রিয়া ছাড়া কি কোনো জাদুকরী প্রক্রিয়ায় আইসক্রিম গলেছিল? আইসক্রিম কি এই তিনটা প্রক্রিয়া ছাড়া জাদুকরী কোনো প্রক্রিয়ায় গলেছিল? তোমাদের কনসেপ্টের লেভেলে কোন জায়গায় সমস্যা তোমরা নিজেরাই বুঝতে পারবা। আইসক্রিম তো কোনো জাদুকরী প্রক্রিয়ায় ভাঙেনি রে ভাই। আইসক্রিম কেমনে গলছে? এই তিনটার মধ্যে তো গলছে। আইসক্রিম অবশ্যই বিকিরণের কোনো অবশ্যই ভূমিকা আছে, সে পরিবেশ থেকে হিট নিয়েছে তো। তার মানে এই তিনটা প্রক্রিয়ার ভূমিকা আছে আইসক্রিম গলাতে। আইসক্রিম এমনি অমনি গলে নাই তো, সেও হিট পরিবেশ থেকে নিয়েই গলছে। তার মানে কি? তার মানে হচ্ছে তোমাদের উত্তরটাতে সমস্যা আছে। আইসক্রিম এইখান থেকে হিট নিয়েই গলেছিল, তার মানে এখানে তুমি ডাইরেক্ট উত্তর দিতে পারবা না যেটা ইয়েস নাকি নো। এটার কারেক্ট অ্যান্সার কি? এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা কারেক্ট অ্যান্সার হবে, কখনো ইয়েস কখনো নো। ভালো করে খেয়াল করো, এটার উত্তর হবে কখনো ইয়েস কখনো নো। যদি তোমার সিস্টেমের কোনো লস না হয়, যদি সেটা আসলেই রিভার্সিবল প্রসেসও হতে পারে, কিন্তু তখন কিন্তু সে আগের স্টেটে ফিরে আসবে এবং তখন তোমার এনট্রপির পরিবর্তন কিন্তু শূন্য হতেই পারে। তাই তোমাদেরকে বারবার বলি, তোমরা কোনোভাবেই
অযথা না জেনে কোনো যুক্তি দিয়ে বলে দিতে পারো না পরিবহন, পরিচলন, বিকিরণ তিনটাই অপ্রত্যাগামী প্রক্রিয়া। ইট ইজ ইম্পসিবল টু সে দ্যাট ওই প্রক্রিয়াটা অপ্রত্যাগামী হবে নাকি প্রত্যাগামী হবে। সেই প্রক্রিয়াটা প্রত্যাগামী হতেও পারে। তাই তুমি জোর করে এটাকে অপ্রত্যাগামী প্রক্রিয়া বলে দিয়ে ডিএস এর মান গ্রেটার দেন 0 বলে দিতে পারো না। ডিএস এর মান গ্রেটার দেন ইকুয়াল 0 ই থাকবে। ডিএস এর মান গ্রেটার দেন ইকুয়াল 0 ই থাকবে। তুমি কখনোই বলতে পারবা না যে এই প্রক্রিয়াটা অপ্রত্যাগামী, কোনোভাবেই তুমি বলতে পারবা না। একটা বাক্সের মধ্যে ধর একটা জিনিসের মধ্যে একটা গ্যাস আছে, আমি গ্যাসকে হিট দিলাম, আবার ওকে ফ্রিজের মধ্যে ঢুকাই দিলাম, ও তো আবার আগের অবস্থায় চলে আসবে, আসতেই পারে। ওটা কি রিভার্সিবল প্রসেস হবে না? অবশ্যই হতে পারে। সুতরাং তুমি জোর করে এই তিনটা প্রক্রিয়াকে তুমি অপ্রত্যাগামী বলতে পারো না। ভালো করে খেয়াল করো এই জায়গাটা, তুমি জোর করে অপ্রত্যাগামী বলতে পারো না। সেটা প্রত্যাগামী হতেও পারে, অপ্রত্যাগামীও হতে পারে। এই জিনিসটা যদি একটা মোমবাতি গলতো, ভালো করে খেয়াল করো, যদি একটা মোমবাতি গলতো, মোমবাতি গললে ওই মোমবাতির কিছুটা অংশ, মানে মোমবাতি গলার কিছুটা অংশ কিন্তু তাপে পরিণত হয়ে যায়। ওটাকে তুমি আবার আগে স্টেটে কোনোভাবে নিয়ে যাইতে পারবা না। বাট এই লোহার কি কোনো অণু পরমাণু বাইরে চলে গেছে? এই লোহার কি ক্ষতি হয়েছে? কোনো ক্ষতি হয় নাই। তাই একে তুমি অপ্রত্যাগামী বলতে পারবা না, সব কেসে প্রত্যাগামীও বলতে পারবা না। তাহলে এর অ্যান্সারটা দেওয়ার অ্যাপ্রোচ আমি তোমাদেরকে ভালো করে শিখাই দিই, তোমরা খেয়াল করো। আর যারা আসলে ভাই শোনো, যারা এখানকার, আমি আসলে অপার ভাই, চিন্ময় ভাইকে একটু দৃষ্টি আকর্ষণ করব। ভাইয়া এখানে 16,000 জনের মধ্যে যদি এত কম মানুষ লাইভে থাকে, আমি রিকোয়েস্ট করবো আমার লাইভটা আপনারা ডিলিট করে দিন, যেন কেউ দেখতে না পায়। তাহলে আসলে ভালো লাগবে। মানুষ যে উপস্থিত থাকে না, যদি লাইভটা ডিলিট করে দেন তারা বুঝবে যে একটা ক্লাসে উপস্থিত থাকার গুরুত্বটা কি, কারণ না হলে অনেকেই বুঝবে না ক্লাস। আচ্ছা, এবার দেখো এখানে বিষয়টা কি। তাহলে এটাকে তোমরা 2-3 ভাবে রিপ্রেজেন্ট করতে পারো, রিপ্রেজেন্ট করতে পারবা। রিপ্রেজেন্টটা বোঝো। দেখো এখানে কনসেপ্টটা ঠিক এরকম, তোমরা এটাকে 2 ভাবে চিন্তা করতে পারো। তুমি কি চিন্তা করলা? তাপ আদান প্রদান, তাই না? ভালো করে মনে করো, তাপ পরিবহন হলো, মানে তাপ গেল কিন্তু ফিরে আসলো না। তোমরা যদি এইভাবে চিন্তা করো, তাপের সঞ্চালন হলো। ভালো করে চিন্তা করো, তাপ সঞ্চালিত হলো, সঞ্চালিত হলো। তাহলে উত্তরটা এরকম করে হবে, তাপ সঞ্চালিত হলো। আমরা তাপ ফেরত আসতেছে কিনা, রিভার্সিবল যাচ্ছে কিনা, এটা যদি চিন্তা না করি, ভালো করে খেয়াল করো, চিন্তা যদি না করি, মানে আপাতত আমরা তাপ দিচ্ছি এবং তাপমাত্রা বাড়াচ্ছি, তাহলে তোমরা খেয়াল করো এটা 1 নাম্বার স্টাইল, স্টাইল নাম্বার 1। 1 নাম্বার স্টাইল কি? পরিবহনের জন্য তোমরা বাচ্চাকালে একটা জিনিস দেখছো, ভালো করে খেয়াল করো, পরিবহন প্রক্রিয়ার জন্য বাচ্চাকালে একটা জিনিস দেখছো, সেটা হচ্ছে ডিকিউ এর মান কে এ টি ডেল টি ডিভাইডেড বাই স্মল টি। এটা ক্লাস 9-10 এর বইয়ে ছিল, বুঝলা? এটা হচ্ছে কন্ডাক্টিভিটি, এ হচ্ছে এরিয়া, টি হচ্ছে টাইম, ডেল টি মানে টেম্পারেচারের পার্থক্য, ডি মানে ডিস্টেন্স, দড়িটা লোহাটা কত বড়। নট নেসেসারি এটা ইউজ করতে হবে, আমি 4টা ওয়ে তোমাদেরকে দেখাবো। তাহলে পরিবহনের ক্ষেত্রে এটা যদি ডিকিউ হয়, দেখো আমরা এন্ট্রপির এস এর মান ইন্টিগ্রেশন টি1 থেকে টি2 ডিকিউ ডিভাইডেড বাই টি লিখতে পারি। আমি যদি এই ইন্টিগ্রেশনটা করি, কে এ টি ডিটি ডিভাইডেড বাই ডি ইন্টু টি, আমি যদি করি, দেখো এই পুরা অংশটা কিন্তু ধ্রুবক, এই পুরা অংশটা ধ্রুবক, ধ্রুবক, সুতরাং সে বার হয়ে চলে আসবে, কোনো সমস্যা আমাদের নাই। তাহলে আমরা অ্যান্সার কি লিখবো? কে এ টি ডিভাইডেড বাই ডি, আর 1/t এর ইন্টিগ্রেশন হচ্ছে লন, লন বসাইলে জাস্ট লন টি2 ডিভাইডেড বাই টি1। আমরা এরকম একটা ইকুয়েশন এন্ট্রপির ক্ষেত্রে পেয়ে যাব। কিন্তু ভালো করে খেয়াল করো, আমরা তাপ সঞ্চালিত হলো, আমরা কোনো ব্যাকওয়ার্ড প্রসেস খাটাইতেছি না। যদি না খাটাই আমরা এইভাবে উত্তর দিতে পারবো, জাস্ট তাপ যদি চলে যায়, যেই মোমেন্টে গেল ওই ঘটনায় এন্ট্রপি অবশ্যই বৃদ্ধি পাবে। এই ইকুয়েশন থেকে আমরা বলতে পারি ডিএস অবশ্যই বাড়বে। ঠিক আছে, ডিএস অবশ্যই বাড়বে, যদিও কেবল যদি টি1 টি2 সমান না হয়, ডিএস অবশ্যই বাড়বে। কোন প্রক্রিয়ায় বাড়বে? পরিবহন প্রক্রিয়ায় বাড়বে। ভালো করে খেয়াল করো, পরিবহন প্রক্রিয়ায় এন্ট্রপি অবশ্যই তাহলে বাড়বে। জাস্ট তাপ চলে গেল, মানে ধরো আমি হিট দিলাম, উপর মাথা গরম হলো, আমি এইটুকুতেই চিন্তা করতেছি, হিট দিলাম গরম হলো, এখন কি ঘটবে? তোমরা কখনোই প্রক্রিয়াটাকে প্রত্যাগামী অপ্রত্যাগামী বলবা না ডাইরেক্ট, আই রিকোয়েস্ট ইট, কারণ ওটাকে ব্যাকওয়ার্ডস করা যাবে না, এটা কিন্তু কেউ তোমাকে বলে নাই। ভালো করে খেয়াল করো উত্তর। এবার আসি পরিচলন প্রক্রিয়া। খেয়াল করো, পরিচলন প্রক্রিয়া, পরিচলন প্রক্রিয়ার জন্য লেখা যায়
এইচ এ ডিটি, পরিচালন প্রক্রিয়ার জন্য ডিকিউ কে লেখা যায় এইচ এ ডিটি। এই এইচ হচ্ছে একটা ধ্রুবক, এ হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, আর ডিটি তো তোমার টেম্পারেচার আগের মতোই ছিল। তো সেম আগের মতো যদি আমি ইন্টিগ্রেশন করি T1 থেকে T2 পর্যন্ত, তাহলে আমি পাবো এইচ এ ডিটি ডিভাইডেড বাই টি। এটার ইন্টিগ্রেশন করলে আসবে এইচ এ লন T2 বাই T1। এটাই পরিচালন প্রক্রিয়ায় সর্বতোক্রমে হিট কন্ডাকশনের রুলস। তাহলে পরিচালন প্রক্রিয়ায় দেখো এনট্রপি কিন্তু বৃদ্ধি পায়, পরিচালন প্রক্রিয়ায় এনট্রপি বৃদ্ধি পায়। কিন্তু খেয়াল করবা তোমরা প্রক্রিয়াটাকে প্রত্যাগামী অপ্রত্যাগামী বলে কনফিউশন পাকাই দিবা না, কারণ প্রক্রিয়াটা অপ্রত্যাগামী প্রত্যাগামী দুইটাই হতে পারে। তোমরা কেন ক্লাস জানতা না? আমি কিন্তু ভাইয়া এবং আপুরা ক্লাসের আগে পোস্ট দিয়েছিলাম, কোনো কারণে পোস্টটা মানে যায় নাই তোমাদের কাছে। তো তোমরা যারা আছো তারা অবশ্যই থাকো। আচ্ছা, এবার আসি আমরা বিকিরণ। ভালো করে খেয়াল করো, বিকিরণের ক্ষেত্রে এই যে বিকিরণ, এই বিকিরণের ক্ষেত্রে তোমাদের আগের বই একটা সূত্র ছিল রেডিয়েশনের জন্য কিউ যে ফর্মুলাটা মেনে চলে, ডিকিউ যে ফর্মুলাটা মেনে চলে, সেই ফর্মুলাটা হচ্ছে এরকম, সিগমা এ ডেল টি টু দি পাওয়ার 4। এই ফর্মুলা মেনে চলে, এটা স্টেফানস ল, তো আমি মনে করি না আসলে যে এগুলো দেখানোর দরকার আছে, এখানে গাণিতিক দেখাইতে বলছে, আমি তাই দেখাই দিচ্ছি, স্টেফান ল। তাহলে এটা যদি ডিকিউ হয় তাহলে অবশ্যই তুমি বলতে পারো ডিএক্স সমান যেহেতু ডিকিউ ডিভাইডেড বাই টি, সুতরাং ইন্টিগ্রেশন করলে এখানেও ডিএস গ্রেটার দেন 0 হবে বিকিরণ প্রক্রিয়ায়। তাহলে গাণিতিকভাবে দেখো আমরা তিনটা প্রক্রিয়ায় এই ইকুয়েশনগুলো বোঝার কোনো দরকার নাই, জানারও দরকার নাই, জাস্ট দেখানোর তাই দেখালাম, উত্তরে এত কঠিন করে লেখার তো দরকার নাই। পরিবহন প্রক্রিয়ায় এনট্রপির মান এরকম, পরিচালন প্রক্রিয়াও এরকম, বিকিরণ প্রক্রিয়াও এটা যেহেতু টি টু দি পাওয়ার 4, নেগেটিভ হওয়ার কোনো সুযোগ নাই, তার মানে বাড়তেছে, এনট্রপি বাড়বে যদি আমরা হিট দেই। ভালো করে বোঝো, যদি আমরা হিট দেই। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে 2 নাম্বার অ্যাপ্রোচ দেখাই। এটা দেখানোর 2 নাম্বার অ্যাপ্রোচ ভাইয়ারা, এই অ্যাপ্রোচটা আমার কাছে বেশি পছন্দ। কেন বেশি পছন্দ? তুমি যদি রেসনিক হেলিডের বই খোঁজো, ফান্ডামেন্টাল অফ ফিজিক্স, মানে আসলে ফিজিক্সের জন্য ওই বইটাকেই সবচেয়ে বেশি ফলো করা হয় পৃথিবীর যে কোনো প্রান্তে। তুমি যে দেশে যাও, তুমি ইন্ডিয়া যাও, আমেরিকা যাও, অস্ট্রেলিয়া যাও, রেসনিক হেলিডের বইটা সবচেয়ে বেশি ফলো করা হয়, ফান্ডামেন্টাল অফ ফিজিক্স বই। তো এখানে এনট্রপি মাপার জন্য আমি আমার থার্মোডাইনামিক্স যে পেইড কোর্স, আমার কোর্সে আমি করাইছি এটা, এবং অনেকেই করায়, ঠিক আছে, এবং এটা খুবই বললাম তো ফান্ডামেন্টাল অফ ফিজিক্স বই খুব সুন্দর করে উল্লেখ করা আছে, এবং তোমাদের সিলেবাসের মধ্যে কিন্তু আছে। বইগুলো যদি না লেখে সেটা কিন্তু আমাদের ফল্ট না। এনট্রপির পরম মান থার্মোডাইনামিক্স দিয়ে কখনো নির্ণয় করা যায় না, কিন্তু কোয়ান্টাম অ্যাপ্রোচ দিয়ে ভালো করে খেয়াল করো, কোয়ান্টাম থিওরি দিয়ে এনট্রপির মান ডিএস সমান ছোট হাতের কে লন ডাব্লু, এইটা বের করা যায়। এবং এটা কিন্তু তোমাদের সিলেবাসে যে নাই তা না, অবশ্যই আছে। এবং বললাম তো ফিজিক্সের ইন্টার লেভেলে যত দেশে বই ফলো করা হয় প্রত্যেকটাতে এই লটা আছে, তোমরা কেন জানবা না? এস সমান কে লন ডাব্লু। আমি একটু পরিচয় দিয়ে দিই, জিনিসটা খুবই সিম্পল। দেখো পরিচয়টা ঠিক এরকম, এই কে হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, এটা একটা ধ্রুবক, তোমাদের ক্যালকুলেটরে আছে, এটা বোল্টজম্যান ধ্রুবক। এটা তোমরা যারা বাইর করতে চাও খুব সহজেই বাইর করতে পারবা। অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে তোমরা 8.314, আর কে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ দিবা, আর কে এনএ দিয়ে ভাগ দিবা, তাহলে তুমি বোল্টজম্যান কনস্ট্যান্ট পেয়ে যাবা, খুব সোজা। ঠিক আছে, তোমার আর 8.314 ওটাকে তুমি অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ দিলে বোল্টজম্যান কনস্ট্যান্ট পেয়ে যাবা। তোমাদের জানা বিষয়। মেন সমস্যাটা হচ্ছে এই ডাব্লু আমরা কখনো বের করতে পারি না। আবারও বলতেছি, ইন রিয়েল লাইফ আমি ডাব্লু কখনো বের করতে পারি না, কিন্তু আমি এটা বলতে পারি যে ডাব্লু বাড়ছে নাকি কমছে। আমার তো এইটুকুটা জানলেই হয়, আমার আর কিছু দরকার নাই। তাই আমি এক্সপেক্ট করব তোমরা অ্যান্সারটা এটা দিয়ে রিপ্রেজেন্ট করবা, পৃথিবীর কেউ কাটতে পারবে না যদি তুমি ঠিকভাবে রিপ্রেজেন্ট করো। এনিথিং, এনি জায়গায়, এইচএসসি পরীক্ষা বলো, যে কোনো জায়গায় বলো, এস সমান কে লন ডাব্লু। এই ডাব্লুটা কি জানো ভাইয়ারা এবং আপুরা?
এই ডাব্লু মিন করে হচ্ছে আমার যে গ্যাস থাকে বা আমার যে পদার্থ থাকে তার অণু পরমাণুগুলোর গতিকে প্রকাশ করার জন্য কতভাবে পারমুটেশন কম্বিনেশন করতে পারি। ভালো করে বলি, অণু পরমাণুর গতির স্টেট এর পসিবল পারমুটেশন মানে বিন্যাস। পারমুটেশন মানে কি? বিন্যাস। ভাইয়ারা পারমুটেশন মানে হচ্ছে বিন্যাস। তাহলে সোজা কথা তোমাদেরকে বলি, ধরো মানে এটার মানে কিছুই না, এটার মানে হচ্ছে অণুগুলা কত দ্রুত ছোটাছুটি করতেছে। সোজা কথা, এক কথায় বললে এই ডাব্লুর মিন করবে অণুগুলা কত দ্রুত পু 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 করে নাচতেছে। যত দ্রুত নাচবে ওমেগার এই ডাব্লুর মানটা বেশি হবে, মানে যত বেশি মুভমেন্ট করবে অণুগুলা ডাব্লুর মানটা তত বেশি হবে, যত কম মুভমেন্ট করবে ডাব্লুর মানটা তত কম হবে। তাহলে সোজা কথা, একটা কথা যদি মনে রাখি, দেখো ডাব্লু বেশি হবে যদি মুভমেন্ট বেশি হয়, ডাব্লু কম হবে যদি মুভমেন্ট কম হয়। ভালো করে খেয়াল করো, কম হয়। তাহলে ডাব্লু বেশি মানে মুভমেন্ট বেশি, ডাব্লু কম মানে মুভমেন্ট কম। এইটুকুটা জিনিস জানতে হবে ভাইয়া এবং আপুরা। ডাব্লু কম হলে মুভমেন্ট বেশি হবে, ডাব্লু বেশি হলে মুভমেন্ট কম হবে। এবং আমি এই অ্যাপ্রোচটা খুব সহজ করে তোমাদেরকে বলে দিই, তাহলে তোমরা খেয়াল করো। জাস্ট যদি আমি এইটুকুটা চিন্তা করি, কি চিন্তা করব ভাইয়া এবং আপুরা, যে আমি যদি পরিবহন প্রক্রিয়ায়ও হয়, খেয়াল করো, পরিবহন প্রক্রিয়া হয়, যদি পরিচলন প্রক্রিয়া হয়, যদি বিকিরণ প্রক্রিয়া হয়, যদি তাপ ঢোকে, ভালো করে খেয়াল করো, তিনটার জন্যই কিন্তু শর্ত একটা আছে, তাপকে ঢুকতে হবে, তাপ দিতে হবে। তাপ যদি দিতে হয় তাহলে কি হবে? তাপ দিতে হলে, তাপ পেলে অণু পরমাণুগুলোর গতি বেড়ে যাবে, করবে। যখনই অণু পরমাণুর গতিটা বেড়ে যাবে তখনই সোজা সাপটা কথা, এই ডাব্লুর মান বেড়ে যাবে। আর লনের গ্রাফ এরকম করে উপরে ওঠে, ডাব্লুর মান বেড়ে যাওয়া মানে এস এর মান বেড়ে যাবে। সুতরাং তুমি বলতেই পারো যে এনট্রপির পরিবর্তন গ্রেটার দেন 0 হবে। এটা হচ্ছে মোদ্দা কথা, ভালো করে বোঝো। এনট্রপির পরিবর্তন 0 হবে। খুবই সোজা করে উত্তর তোমাদেরকে দিলাম। কি লিখবা তোমরা? এই জিনিসটা লিখে সুন্দর করে তোমরা বুঝাই দিবা। কি বুঝাই দিবা? তিনটা প্রক্রিয়ায় আমি যেমনই হিট দেই অণু পরমাণুর গতি বেড়ে যায়। অণু পরমাণুর গতি বেড়ে যাওয়া মানে এনট্রপি চোখ বন্ধ করে বেড়ে যাওয়া। সোজা সাপটা, ঝামেলা খতম। ঠিক আছে? তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তুমি এই অ্যাপ্রোচও লিখতে পারো, আমি প্রথম যে অ্যাপ্রোচ সেটাও লিখতে পারো। আরো একটা অ্যাপ্রোচ তোমাদেরকে দেখিয়ে দিই, অ্যাপ্রোচ নাম্বার 3। যার যেটা মনে চায় সেটা লিখবা। তোমরা টেনশন করো কিসের জন্য? সৃজনশীলে কতগুলো উত্তর বানানো যায় তোমরা জানো? দেখো, অ্যাপ্রোচ নাম্বার 3 নাম্বার অ্যাপ্রোচ কি করতে পারো তুমি জানো? এই এনট্রপি তাপ প্রবাহের দিক নির্দেশ করে, সুতরাং তাপ স্বতঃস্ফূর্তভাবে প্রবাহিত হচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে সঞ্চালিত হচ্ছে মানেই এনট্রপি গ্রেটার দেন 0। ভেরি সিম্পল কথা। স্বতঃস্ফূর্তভাবে এই কথাটা লিখতে হবে, নাইলে কিন্তু কোনো লাভ নাই, উত্তর হবে না। স্বতঃস্ফূর্তভাবে তাপ সঞ্চালিত হচ্ছে, এর মানে হচ্ছে এনট্রপির পরিবর্তন গ্রেটার দেন 0। তোমরা যদি কেমিস্ট্রির পার্সপেক্টিভ থেকে চিন্তা করো, ওখানে গিবস কনস্ট্যান্টের মান আসে লেস দেন 0, আর এখানে এনট্রপি আসবে গ্রেটার দেন 0। তো তিনটা অ্যাপ্রোচের মধ্যে যার যেটা মন চায় সেটা লিখবা, আর ভুলগুলা করবা না, যেটা আমি দেখিয়ে দিলাম। আরেকটা ভুল তোমাদেরকে দেখাই দিই ভাইয়া এবং আপুরা, খেয়াল করলাম আমি। দেখো, এনট্রপি একটা স্টেট ফাংশন, তোমরা ভুলেও এরকম লিখবা না, না জেনে শুনে কোনোভাবে কপি করে এরকম জিনিস লিখবা না। এটা কমপ্লিটলি ভুল কাটা। এই জিনিসটা ভুলেও লিখবা না খাতায়, কখনোই লিখবা না, কোনো পরীক্ষায় লিখবা না, এইচএসসি বলো, অনার্স বলো, কোথাও লিখবা না। এটা একটা ভুল ইকুয়েশন।
ঠিক আছে, ক্লোজ সারফেসে এনট্রপি এমনি শূন্য হয়ে যায়, একটা স্টেট ফাংশন ক্লোজড গেলে এমনি শূন্য হয়ে যায়। ঠিক আছে, তাহলে আশা করা যাচ্ছে এটা আমরা পারবো। এবার আমরা চলে আসি আমাদের নেক্সট ধাপে। আমরা নেক্সট ধাপে কি শিখবো? আমরা নেক্সট ধাপে শিখবো সমষ্ণ প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন। এটা সবচেয়ে কমপ্লিটলি ভেরি ইজি। তাহলে আমাদের এই টপিকের নাম, টপিক নাম্বার 2, সমষ্ণ প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন। সমষ্ণ প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন, প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন। দেখো ভেরি ইজি এগুলো অঙ্ক। এখন আমাদের কাছে ডাল ভাত, যদি আমার ক্লাস এখন থেকে করে থাকো দেখবা ডাল ভাত, এগুলো কোনো বিষয়ই মনে হবে না। তো আমি একটু তোমাদের কমেন্ট পড়ে নিই। ভাইয়ারা তোমরা কে কি বলেছো একটু কমেন্ট করো। আগে বলেন মানি হেজ সিজন 5-এ নাকি আপনি, এই এগুলা কি উল্টাপাল্টা লিখতেছো তোমরা? দাঁড়াও, তোমাদের কোনো সমস্যা থাকলে এখনই কমেন্ট করো। খাতার প্রথম পৃষ্ঠায় এগুলো লিখে কোনো লাভ হবে না ভাইয়া, তোমরা মনে হয় লেটেস্ট ভিডিওগুলো দেখো নাই। তোমাদের খাতা যে তোমাদের কলেজ দেখবে এরকম কেউ কিন্তু বলে নাই। খাতা 2বার চেক হবে, এটা মনে রাখো। যদি এইচএসসি পরীক্ষা না হয়, জিনিসগুলো যে কোন দিকে নিয়ে যাবে তোমরা চিন্তাই করতে পারো না। তোমাদের লাইফ হয়ে গেছে এই কাগজগুলোই, তোমাদের লাইফ ডিপেন্ড করতেছে। কে পড়বে বুয়েটে আর কে পড়বে কোথায় আর বললাম না, সেটা ডিপেন্ড করবে দেখা গেছে এই কাগজই। এটা আবার অনেক বড় জিনিস। ক্লাসটা ডিলিট করে দিয়েন না, আমি কিন্তু রিকোয়েস্ট করব, যদি অপার ভাই, চিন্ময় ভাই আমার ক্লাস দেখে থাকেন বা অথরিটি যারা আছে, ক্লাসটা অবশ্যই ডিলিট করে দিন। ঠিক আছে, মানুষ ক্লাস করবে না, তারা ক্লাস করবে না কিন্তু বাসায় বলবে ক্লাস করতেছি, মোবাইল হাতে নিয়ে পাবজি খেলবে। এই ট্রেডিশনটা দূর হওয়া দরকার ভাইয়ারা, এটা খুব দরকার। কারণ এটাতেই কিন্তু ক্ষতি হচ্ছে আমাদের। গার্জেনদের কাছ থেকে হাতে মোবাইল নিয়ে নিচ্ছে, ক্লাস না করে পাবজি খেলতেছে। দ্যাটস ভেরি ডেঞ্জারাস। যেই সময় একবার চলে যাবে সেই সময় তুমি ফিরে পাবা না, এটা একটা ইরিভার্সেবল প্রসেস। সময় একটা অপ্রত্যাগামী প্রক্রিয়া, সবচেয়ে বড় উদাহরণ। টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নন। আচ্ছা, তাহলে আমরা শুরু করি 2 নাম্বার। ঠিক আছে, আমি কি পড়াইতেছি ভাই? থার্মোডাইনামিক্স পড়াইতেছি। এনট্রপি কি সুন্দর, এবং তোমাদের লাগবেই ভাই। 21 ব্যাচ না, তোমাদের কোনো একটা জিনিসের সলিউশন এটা হলেই তোমরা করতে পারবে, আর কিছু লাগবে না। আসো, সমষ্ণ প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন। আমাদের সিলেবাসে এই ডিএস এর সাথে পরিচিত একটাই সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে এরকম, আমরা ডিএস দেখলেই একটা ইন্টিগ্রেশন দিব, ইন্টিগ্রেশন দিয়ে ডিকিউ থেকে টি দিব, শেষ। এটা হচ্ছে আমাদের মোদ্দা কথা। সমষ্ণ প্রক্রিয়ায় ডিকিউ বাইর করতে পারলে আমাদের অঙ্ক শেষ, দ্যাটস অল। সমষ্ণ প্রক্রিয়ার জন্য যদি আমরা ডিকিউ লিখি, তাহলে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। আমরা কত সোজা করে লিখবো দেখো। এবং মজার কথা, সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া এটার মানে হচ্ছে টেম্পারেচার ফিক্স। আর তোমাদেরকে, তোমরা যারা জানো না, আমার ইউটিউব চ্যানেলে আর এ ফিজিক্স ইস্তিয়াক কবির রাতুলে এই কি বলে এটাকে, অন্তস্থ শক্তির ডিটেলস আছে, যেটা আমি এইচএসসি 22 ব্যাচের অ্যাসাইনমেন্ট 2 সলভের টাইমে একবারে ক্লিয়ার করে দিয়েছিলাম যে অন্তস্থ শক্তি ইউ, এটা আদর্শ গ্যাস যদি হয়, এটা যদি আইডিয়াল গ্যাস হয়, তাহলে ইউ কেবলমাত্র তাপমাত্রার ফাংশন। আর যদি রিয়েল গ্যাস হয় তাহলে ইউ টেম্পারেচার, প্রেশার এবং ভলিউম তিনটারই ফাংশন। তো তোমাদের তো আমরা আদর্শ গ্যাস ধরেই নেই সিলেবাসের সব কিছু, তার মানে এখানে ইউ কেবলমাত্র আদর্শ গ্যাস, টেম্পারেচারের ফাংশন। যেহেতু সমষ্ণ প্রক্রিয়া, তাপমাত্রা যেহেতু চেঞ্জ হবে না, সেহেতু অবশ্যই এই ডি ইউ এর মান হবে 0। ভালো করে খেয়াল রাখো, কারণ তাপমাত্রা চেঞ্জ না হলে ইউ চেঞ্জ হবে না। তাহলে ডিইউ যদি 0 হয়, দেখো ডিকিউ সমান ডিডাব্লিউ। এবং তোমাদের অবশ্যই জানার কথা, সমষ্ণ প্রক্রিয়ার জন্য আমরা ডিডাব্লিউর মান খুব সহজেই পাই এনআরটি লন V2/V1। এটা সমষ্ণ প্রক্রিয়ার জন্য, এটা তোমাদের সবারই জানা, আমি ধরে নিলাম। যদি কেউ না জেনে থাকো তাহলে কমেন্ট করতে হবে। ডিডাব্লিউ সমান এনআরটি লন V2/V1, এনআরটি লন V2/V1, বা আমাকে মেসেজও দিতে পারো তোমরা, নো প্রবলেম অ্যাট অল। তাহলে কি, ডিডাব্লিউ সমান এনআরটি লন V2/V1। এই মানটা শুধু এখানে বসায় দাও, কারণ এই ডিডাব্লিউ মানেই কিন্তু ডিকিউ, এই ডিডাব্লিউ মানেই কিন্তু ডিকিউ। তাহলে যদি আমি জাস্ট এই মানটা বসায় দিই, ভালো করে খেয়াল করো, এনআরটি লন V2/V1 ডিভাইডেড বাই টি। খুবই মজার এবং জাদুকরী কথা হচ্ছে, টি ঘেচাং মারে কেটে যায়, মানে তাপমাত্রার উপর নির্ভরই করে না। সমষ্ণ প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন তাপমাত্রার উপর নির্ভর করেই না। কি দারুণ জিনিস! সমষ্ণ প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন তাপমাত্রার উপর নির্ভর করেই না।
এই কথাটা খাতার মধ্যে লিখে নাও, মনের পাতায়, স্মৃতির খাতায় ভালো করে লিখে নিবা। কি লিখে নিবা? তাপমাত্রা যদি তুমি যাই করো না কেন, সমষ্ণ প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন তাপমাত্রার উপর নির্ভরই করে না। এবং এখানে যেহেতু আমার ডি নামক কোনো চলকই নাই, ইন্টিগ্রেশন করলে আমরা ধ্রুবকই পাবো। তাহলে এন আর লন V2/V1 এটা হবে এনট্রপির পরিবর্তন। এখন যদি তোমাকে আমি যে কোনো একটা গ্যাস দিই, সাপোজ আমি তোমাকে যা গ্যাস দিলাম, আমি সাপোজ তোমাকে আমি কি দিলাম, তোমাকে বললাম ভাইয়া কার্বন ডাইঅক্সাইড গ্যাস এর 4 মোল, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের 4 মোল এর আয়তন 4 গুণ করলা, তুমি 4 গুণ করলা, ভালো করে বোঝো। তাহলে এনট্রপির পরিবর্তন কত? ভেরি সিম্পল, তুমি জাস্ট ডিএসএ বসায় দাও, এন এর মান 4, আর এর মান 3 এত ইন্টু লন V2/V1 মানে 4/1, এটা ক্যালকুলেটরে বসালে যা আসে তাই একক দিয়ে দিবা, জুল পার কেলভিন, অ্যান্সার শেষ। ভেরি ইজি। এই 2 নাম্বার প্রশ্ন তোমরা কে কে বুঝতে পেরেছো, পারোনি একটু তাড়াতাড়ি আমাকে জানাও। তোমরা বুঝতে পেরেছো নাকি একটু কমেন্ট করো। 46.08 কি রে ভাই এটা? তাড়াতাড়ি জানাও তোমরা এইটুকুটা বুঝতে পারলা কিনা। সমষ্ণ প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন এন আর লন V2/V1, এই জায়গাটা তোমরা বুঝতে পারলা নাকি আমাকে একটু কমেন্ট করে জানাও। বুঝতে পেরেছো? তোমরা পরের উত্তরটা বার করে ফেলেছো, দ্যাটস ভেরি গুড। আরে তোমরা দেখছি ডায়লগে মুখস্থ করে ফেলেছো, আমার ডায়লগে তো হতে পারে, তাই না? আচ্ছা তাহলে অ্যান্সার দিলা, হ্যাঁ ঠিক আছে, অবশ্যই অ্যান্সার মনে ঠিক আছে, আমি টিপে দেখতেছি না, সেটা মোদ্দা কথা না। তুমি যদি এইটুকুটা বুঝতে পারো ইনশাল্লাহ তোমার কোনোদিন প্রবলেম হবে না। ফ্যান্টাস্টিক। তাহলে আমরা আমাদের 3 নাম্বার টপিকে চলে যাই। তোমরা যারা আছো, আমার বিশ্বাস আমার ক্লাসে এখন পর্যন্ত জীবনে আমি কাউকে ক্লাস থেকে না বুঝে যাইতে দেখি নাই যারা ক্লাস করে। যারা ক্লাস করবে না তাদের আমি কি করব বলো? এবার আসি 3 নাম্বার প্রশ্নে। 3 নাম্বার প্রশ্নে আমরা চলে আসি। 3 নাম্বার টাইপে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় ক্ষেত্রে চাপের পরিবর্তন হবে কিনা। এটা তো একটা কমন সেন্সের প্রশ্ন। তাহলে আমাদের 3 নাম্বার টপিকসটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় চাপ। সমষ্ণ প্রক্রিয়ায় চাপ পরিবর্তন হবে কিনা। আরে বাবা, সমষ্ণ প্রক্রিয়া, এটা তো বাচ্চাকালের কোশ্চেন। সমষ্ণ প্রক্রিয়া মানে বিজ্ঞানী বয়েল চাচার সূত্র। বিজ্ঞানী বয়েল চাচা কি বলছে? বিজ্ঞানী বয়েল চাচা বলতেছে টেম্পারেচার যদি স্থির থাকে P1V1 সমান P2V2। তার মানে কি? অবশ্যই প্রেশার চেঞ্জ হবে। তাহলে যদি তুমি P2 বাইর করো তাহলে P1V1/V2। তাহলে সোজা কথা, আমি যদি তোমাকে বলে দেই যে V 4 গুণ হলো, V যদি 4 গুণ হয় তাহলে সোজা কথা P2 কি হবে? দেখো এখানে 1/4 বসাও, P1 V যদি 4 গুণ হয় তাহলে নিচে 4 বসবে, V 4 গুণ হলে P1/4, তাহলে P কি হবে? 1/4 গুণ হবে। তার মানে কি? অবশ্যই তোমরা সবাই জানো P বনাম V এর গ্রাফ আমার চ্যানেলে আরও একবার ডিটেলস আছে। এর উৎকেন্দ্রিকতা হয় √2, এটাকে বলে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তাহলে জিনিসগুলো কত সহজ দেখো। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় চাপের উত্তর অবশ্যই পরিবর্তন হবে। আয়তন যতখানি বাড়বে চাপ ততখানি কমবে, এটা হচ্ছে বেসিক থিম। আয়তন যতখানি বাড়বে চাপ ঠিক ততখানি কমবে। আয়তন যতখানি বাড়বে ভি যতখানি বাড়বে পি ঠিক ততখানি কমবে। দ্যাটস দ্য বেসিক থিম অফ সমষ্ণ প্রক্রিয়া, আইসোথার্মাল প্রসেস। তাহলে আইসোথার্মাল প্রসেসের বেসিক কি? যতখানি ভি বাড়বে পি ততখানি কমবে, যতখানি ভি বাড়বে ততখানি পি কমবে, যতখানি ভি কমবে ততখানি পি বাড়বে। মানে ব্যস্তানুপাতিক। সোজা কথায় বলতে গেলে ব্যস্তানুপাতিক। তাহলে আশা করা যায় 3 নাম্বার এই ক্রাইটেরিয়াটাও তোমরা বুঝতে পেরেছো। 3 নাম্বার এটা বুঝতে পেরেছো তোমরা? কোনো সমস্যা? কারো সমস্যা থাকলে দ্রুত কমেন্ট করো, আর বুঝতে পারলে অবশ্যই জানাও যে বুঝতে পেরেছো নাকি। ওকে, তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরে নিয়েছো। তাহলে আমরা 4 নাম্বার টপিকে চলে যাই। দেখো খেয়াল করো, টপিক নাম্বার 4। আমরা 4 নাম্বার টপিকে চলে আসি দ্রুত, অতি দ্রুত।
4 নাম্বার টপিক। আমাদের 4 নাম্বার টপিকে আমরা দেখব সমচাপ প্রক্রিয়ায় আয়তন যদি 4 গুণ হয় তাহলে কি ঘটবে। ফ্যান্টাস্টিক। সমচাপ প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন দেখব আমরা এবার। সমচাপ প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন, সমচাপ প্রক্রিয়ায় ডিএস। তো আশা করা যায় তোমরা যারা আমার আগের অঙ্কটা দেখেছো এটাও তোমরা পারবা, 1 সেকেন্ডের বিষয়। দেখো ডিএস সমান আমরা জানি ইন্টিগ্রেশন ডিকিউ ডিভাইডেড বাই টি। ফ্যান্টাস্টিক। কোনোভাবে ডিকিউ বাই করে ফেলতে পারলেই আমাদের অঙ্ক শেষ। এবং খুব মজার বিষয়, জাদুকরী বিষয়, এখানে প্রক্রিয়া বলে দিয়েছে সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়াতে যদি আমরা ডিকিউকে এন সিপি ডিটি দিয়ে লিখি কোনো অপরাধ হবে? ভালো করে বলো, কোনো অপরাধ হবে? এটা কি সমচাপ প্রক্রিয়ার জন্য সত্য না? সমচাপ প্রক্রিয়ায় এটি কি সত্য? সমচাপ প্রক্রিয়ায় এটি কি সত্য? সমচাপ প্রক্রিয়ায় এটি কি সত্য? তাড়াতাড়ি উত্তর দাও, ইয়েস নো, তাহলে তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। সমচাপ প্রক্রিয়ার জন্য এটা সত্য কিনা তাড়াতাড়ি কমেন্ট করো। ইমরান মোস্তফা ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আপনি দেখছেন দেখে ভাল লাগছে। সমচাপ প্রক্রিয়ায় এটি কি সত্য? তাড়াতাড়ি কমেন্ট করো ভাইয়ারা। সমচাপ প্রক্রিয়ায় এটি কি সত্য কি মিথ্যা? ইয়েস ইয়েস, বাহ, সবাই ইয়েস করছে, ফ্যান্টাস্টিক। এই পজড হবে কিসের জন্য? পজড হওয়ার কোনো কারণ নাই, কোনো মানে নাই, অবশ্যই ইয়েস, ফ্যান্টাস্টিক। তাহলে উত্তর কি? সমচাপ প্রক্রিয়ার জন্য এটি অবশ্যই সত্য। তাহলে জাস্ট ডিকিউকে এনসিপি ডিটি দিয়ে তুমি রিপ্লেস করে দাও, কাজকাম সব হয়ে যাবে। ফ্যান্টাস্টিক ওয়ে। দেখো ডিকিউকে তুমি লিখে দিলা এনসিপি ডিটি ডিভাইডেড বাই টি। দেখো এনসিপি এখানে লিমিট দাও টি1 থেকে টি2। এনসিপি একটা ধ্রুবক, তাহলে 1/t এর ইন্টিগ্রেশন হচ্ছে লন টি। লন টি লিমিট কত হবে? টি2 টি1। তাহলে আবার আগের মতো বসালে এনসিপি লন টি2 ডিভাইডেড বাই টি1। তুমি বিয়োগ দিয়েও লিখতে পারো, লন এ মাইনাস লন বি করলে লন এ বাই বি হয়। সূত্রটা কি ইউজ করলাম? দেখো লন এ মাইনাস লন বি ইকুয়ালস টু লন এ বাই বি। এটা ইউজ করে জাস্ট টি2 বাই টি1 নিয়ে এসেছি। তাহলে এখানেও দেখো এই সমচাপ প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন তুমি পাইলা এনসিপি লন টি2 বাই টি1। এবং এখানে ভালো করে খেয়াল করো, আমি যদি তোমাকে বলি ভাইয়া যে তুমি নাইট্রোজেনের একটা গ্যাস নাও, ভালো করে দেখো নাইট্রোজেন গ্যাস নাও, কয় মোল নিবা? 4 মোল নাও, আয়তন 4 গুণ করো, ভালো করে খেয়াল করো, 4 গুণ করো, ডিএস কত? এখন মজার কথা দেখো, এখানে তো আমি টি1 বাই টি2 লিখেছি, কোশ্চেনে দিছি ভি1 বাই ভি2। কি জ্বালার জ্বালা ভাই, বলো তো এটা কোনো কথা? ভাই আপনি এটা কি করলেন? এটা তো বলতেই পারো তোমরা, তাই না? তো মজার আবার কথা বলে দেই। সমচাপ প্রক্রিয়া মানে কি? পি স্থির। যদি পি স্থির থাকে আমরা জানি আয়তন ইজ প্রপোর্শনাল টু কেলভিনের তাপমাত্রা। তার মানে ভি1 বাই ভি2কে আমরা লিখতে পারি টি1 ডিভাইডেড বাই টি2। তাহলে টি2 বাই টি1কে আমরা কি লিখতে পারবো? টি2 বাই টি1কে আমরা ভি2 বাই ভি1 দিয়েও রিপ্লেস করতে পারবো। তাহলে এখানে লিখে দিতে পারবো এনসিপি লন টি2 বাই টি1 এর জায়গায় ভি2 ডিভাইডেড বাই ভি1। এটাও আমরা ইউজ করতে পারি। তাহলে দেখো ভালো করে, এন এর মান তো 4 পাইলাম, সিপি ভালো করে খেয়াল করবা, সিপির মান কত? সিপির মান কত? সিপির মান হচ্ছে এই সিপির মান হচ্ছে, তোমরা জানো যে দ্বিপারমাণবিক গ্যাস যদি হয় তাহলে এফ স্বাধীনতার মাত্রা, এফ এর মান কত হয় দ্বিপারমাণবিক গ্যাসের জন্য? তোমরা জানো যে 5 হয়, স্বাধীনতার মাত্রা হয় 5। আর সিপির মানে হচ্ছে f/2 + 1 × r। তাহলে আমরা কত পাবো? 5/2 + 1 × r, তার মানে 7/2 × r। এটা আমাদের সিপির মান। সোজা কথা, আমরা সিপির মান কিন্তু পেয়ে গেলাম। তাহলে যদি আমরা অঙ্কটা করি, দেখো ডিএস কত হবে? এন এর মান 4, সিপির মান 7/2 r, তাহলে এনসিপি লন ভি2 বাই ভি1 এর মান 4/1। এটা বসাইলে যা হবে জুল পার কেলভিনে উত্তর।
ঠিক আছে, তাহলে আশা করা যায় এটাও তোমরা পারবা। এখন তোমরা বেসিক কনসেপ্ট ঠিকভাবে বুঝেছো কিনা আমি এটা একটু তোমাদের কাছ থেকে যাচাই করে নেই। ভাইয়া এবং আপুরা অতি দ্রুত বলো, আমি উত্তর তোমাদেরকে দিব না। একই পরিমাণ যদি একই গ্যাসের, একই মোল গ্যাসের একই পরিমাণ যদি আয়তন বৃদ্ধি করি, কোথায় এনট্রপির পরিবর্তন হবে সর্বোচ্চ? ভালো করে খেয়াল করো, এই কোশ্চেনের উত্তর তোমরা আমাকে এখন দিবা যে সমমোল একই গ্যাস এর আয়তন একই পরিমাণ বৃদ্ধি করলে এনট্রপির পরিবর্তন ডিএস কোথায় বেশি? দেখি কতজন তোমরা উত্তর দিতে পারো। এ নাম্বার অপশন আইসোথার্মাল, বি নাম্বার অপশন আইসোবারিক মানে সমচাপীয় প্রক্রিয়া। তাড়াতাড়ি উত্তর দাও। সমমোল একই গ্যাস এর আয়তন একই পরিমাণ বৃদ্ধি করলে কোথায় এনট্রপির পরিবর্তন বেশি? এটা তোমরা আমার ক্লাস যদি বুঝে থাকো, উত্তর দিতে তোমাদের বিন্দু মাত্র সময় লাগবে না। তোমরা যদি আমার ক্লাস বুঝে থাকো, উত্তর দিতে তোমাদের বিন্দু মাত্র সময় লাগবে না। উত্তর দিতে বিন্দু মাত্র সময় লাগবে না। সমমোল একই গ্যাস এর আয়তন একই পরিমাণ বৃদ্ধি করলে ডিএস কোথায় বেশি? আইসোথার্মাল প্রসেসে বেশি নাকি আইসোবারিক প্রসেসে বেশি? তাড়াতাড়ি উত্তর দাও। তাহলে মাহমুদুল কবির সৌরভ বলছো আইসোবারিকে, আর বাকিরা উত্তর দিবা না? বাকিদের উত্তর কোথায়? হ্যাঁ, অনেকের উত্তর এসছে তো। তাহলে রঞ্জন বলছো আইসোথার্মাল, শহীদ মাহমুদ বলছো আইসোবারিক, তারপরে আবার রঞ্জন উত্তর চেঞ্জ করে আইসোবারিক দিয়ে দিয়েছো। রাসেল বলছো আইসোবারিক, তারপরে পল বলছো আইসোথার্মাল। ঠিক আছে, তাহলে তোমরা একটু কনফিউশনে কেন পড়তেছো আমি এই জিনিসটা একেবারেই বুঝতেছি না। খুব সোজা করে একটা জিনিস খেয়াল করো, দেখো কনসেপ্ট, বেসিক কনসেপ্টে যদি আসি, ডিকিউ সমান কিন্তু ডিইউ প্লাস ডিডাব্লিউ, এই জিনিসটা খেয়াল করো। এবং তুমি যদি একটা গ্যাসের আয়তন বৃদ্ধি করো, একটা জিনিস মনে রাখবা, এই যে আয়তনটা এটা হচ্ছে ভলিউমের উপর ডিপেন্ড করে। কার উপর ডিপেন্ড করে? ভলিউমের উপর ডিপেন্ড করে। সো তুমি ভ্যালু থেকে তো বলতেই পারো। আর কনসেপ্ট কি বিল্ড আপ করে? সমষ্ণ প্রক্রিয়ায় তো এই জিনিসটা জিরো, তাহলে একই পরিমাণ কাজ করে সমষ্ণ প্রক্রিয়ার ডিকিউ অবশ্যই কম হবে। তাহলে ডিকিউ আইসোবার গ্রেটার দেন ডিকিউ কি হবে? আইসোথার্মাল। তাহলে যদি এরকম ঘটনা হয় তাহলে অবশ্যই আইসোবারিক প্রসেসের এনট্রপি বেশি হবে। আইসোবারিক প্রসেসের এনট্রপি বেশি হবে। আইসোবারিক প্রসেসের এনট্রপি বেশি হবে। এবং যাদের তাও সমস্যা, একটা কষ্ট করে জাস্ট ক্যালকুলেটরে এই মানগুলো বসায় নাও। এই মানগুলো বসাইলেই তুমি উত্তর পেয়ে যাবা। ঠিক আছে, একবারে প্র্যাকটিক্যাল উদাহরণও তুমি পেয়ে যাবা। দেখো এই মানগুলো বসালে 161 আসে, আর আগেরটাতে তোমরা 46 বলেছিলে, তাই না? বিষয়টা এরকম তোমরাই বলেছিলে, কিন্তু আমি কিন্তু বলি নাই। তাহলে অবশ্যই আইসোবারিক প্রসেসে এনট্রপি বেশি বাড়ে, সমচাপ প্রক্রিয়ায় এনট্রপি বেশি বাড়ে। তার মানে আমাদের সিদ্ধান্ত কি? এখান থেকে আমাদের সিদ্ধান্ত কি? আমি কিন্তু কালকে তোমাদের গ্রুপেও ভিডিওটা দিয়েছিলাম, আশা করি মানে তোমরা দেখতে পাবা। আমাদের প্র্যাকটিক্যাল গাড়ি, আমি নিজের গাড়ির ইঞ্জিনের সাথে কার্নো ইঞ্জিনের একটা তুলনা করেছিলাম। আমরা ইঞ্জিনিয়াররা আমাদের উদ্দেশ্যটা কি থাকে? আমরা টেম্পারেচার যতখানি নিয়ন্ত্রণ করতে পারবো আমার সিস্টেম তত সুশৃঙ্খল থাকবে। এই অঙ্কগুলা করে আমাদের উদ্দেশ্য এটাই, আমরা টেম্পারেচার যত বেশি নিয়ন্ত্রণ করতে পারবো আমাদের জিনিসগুলো তত বেশি সুশৃঙ্খল থাকবে। এটা হচ্ছে অঙ্কগুলা করার আমার তাৎপর্য, আমাদের তাৎপর্য। তাহলে তাৎপর্য কি? টেম্পারেচারটা যত বেশি নিয়ন্ত্রণ আমরা করতে পারবো। তাহলে আশা করছি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। কি ব্যাপার, তোমরা তো দেখছি ধীরে ধীরে লাইফ থেকে গায়েব হয়ে যাচ্ছে, ব্যাপার কি রে ভাই? আমার ক্লাস কি তোমাদের ভাল লাগতেছে না? দেখো বলো, ভাল না লাগলে একটু কমেন্ট করো যে ভাইয়া আপনি ক্লাস ভাল লাগছে না, একটু কমেন্ট করো তো। বা ভালো লাগলেও কমেন্ট করো, ভালো না লাগলেও একটু কমেন্ট করো তো। সেই হিসাবে দেখি একটু 2-3 মিনিট থেমে তারপরে আমরা শুরু করি, যে 5 নাম্বার টপিক আমরা শুরু করব। ঠিক আছে, ক্লাস কি ভালো লাগছে না আর কি লাগছে না একটু কমেন্ট করো তো। তোমাদের কি আমার ক্লাস ভালো লাগছে না, লাগছে নাকি লাগছে না? একটু দ্রুত কমেন্ট করো।
আচ্ছা, আমরা এর পরের টপিকসে চলে যাই, কার্ণচক্র। এবার আমরা একটু কার্ণচক্রে চলে যাব। মানে আমরা কিন্তু পুরো থার্মোডাইনামিক্স অধ্যায়টার বেসিকই কমপ্লিট হয়ে যাচ্ছে আসলে। আচ্ছা, দেখি তোমাদের কি খবর, একটু খবরটা জেনে নেই। ভালো লাগছে ভাইয়া, একটা গল্প বলেন। তাহলে একটা গল্প বলি, ঠিক আছে? গল্প না, রেডি? গল্প, একটা গল্প হচ্ছে আমার মেডিকেল অ্যাডমিশন টেস্ট পরীক্ষার গল্প। আমি এখন রাজশাহীতে আছি, বুঝলা তো? রাজশাহীতে এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাও আলহামদুলিল্লাহ তোমাদের নেট কানেকশন মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি আমি, যদিও মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো গল্পটা হচ্ছে আমার মেডিকেল ভর্তি পরীক্ষার গল্প, ঠিক আছে? একটু বলে দিই, শোনো। তো রাজশাহীতে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে আমার মেডিকেল ভর্তি পরীক্ষার সিট পড়েছে। তো মেডিকেলে তো প্রিপারেশন নেওয়া ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ বেসিক খুব ক্লিয়ার ছিল। তো মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে গেলাম, তখন আমার আবার টাইফয়েড হয়েছিল। আমাদের বুয়েট পরীক্ষার 14 দিন আগে মেডিকেল ভর্তি পরীক্ষা ছিল। তো গেলাম, আমি পরীক্ষার 10 মিনিট আগে গেছি, দেরি করে যাই নাই। গিয়ে দেখি সবাই দোয়া দরুদ পড়তেছে, পড়াশোনা জীবনেও করে নাই, খালি দোয়া দরুদ করতেছে। আল্লাহও বলেছেন যে জাতি ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে, আল্লাহ তারই ভাগ্য পরিবর্তন করে। তো পড়াশোনা না করে দোয়া দরুদ করতেছে, ভেরি গুড। তো আমার সিট পড়েছে কোথায় জানো? আমার সিট পড়েছে সেকেন্ড বেঞ্চে, মাঝখানে। এবার ভাগ্যের কথা শোনো, আমার বেঞ্চের সামনের তিনজন, বেঞ্চে তিনজনই মেয়ে, বেঞ্চগুলো আবার ছোট। আমার বেঞ্চে আমার পাশেও মেয়ে, ডান পাশেও মেয়ে, বাম পাশেও মেয়ে। আমার পিছনের বেঞ্চে তিনজনই মেয়ে। এই মাইনকা চিপার মধ্যে আমার সিট পড়েছে। এবার বুঝো, তাহলে ঘটনাটা বুঝে নাও। তাহলে এই যে সিট পড়লো, এখন আমি তো মেডিকেল প্রিপারেশনে আসিনি, ঠিক আছে? তো পাশে বসলাম, পাশের মেয়ে জিজ্ঞেস করছে, ভাইয়া আপনি কোন কোচিং করেছিলেন? আমি বললাম, ভাইয়া আপু আমি তো আসলে কোনো কোচিং করিনি, মেডিকেলে পড়বো না। এরকম একটা হাসি দিল, মানে আমার দ্বারা দেখলে কিছু হবেই না। তো ভেরি গুড। তা আমার যেহেতু টাইফয়েড ছিল, ধরো পরীক্ষা শুরু হলো, পরীক্ষা দিলাম। যখন মোটামুটি 30 মিনিট, আমি ঘড়ির দিকে দেখি, আমার খাতায় দেখি আমি মাত্র 28 নাম্বার এমসিকিউ পূরণ করছি। ডানে তাকায় দেখি একজন 91 নাম্বার এমসিকিউ পূরণ করে, বামে তাকায় দেখি 89 নাম্বার এমসিকিউ পূরণ করে। আমি ভাবলাম, এই যে আমাকে দেখে যে এরা হাসলো, হাসাটার অবশ্যই একটা তাৎপর্য আছে না? পড়াশোনা করিনি, প্রিপারেশন নেইনি, মেডিকেল কোচিং না করলে পারা যায়? তো চিন্তা করলাম, খেলা যখন শুরু করেছি, খেলাটা শেষ করেই ছাড়ি। তো একবারে 60 মিনিট পর্যন্ত পরীক্ষা দিলাম। 92টা না 93টা এমসিকিউ দাগা আসছে। আর বাকি আমার পাশের 8 জনের রোল অ্যাডমিট কার্ডের পিছনে সুন্দর করে লিখে নিয়ে এসেছি। এখন পরীক্ষার রেজাল্ট দিয়েছে, নিজের রেজাল্ট দেখার মাথা ব্যথাই নাই। টাইফয়েড মোটামুটি ভালো হয়ে গেছে, বইটা পরীক্ষা দেবো, পড়বো, এটাই ইচ্ছা। তো রেজাল্ট দেখলাম, প্রথম জনের মার্ক ইনপুট দিয়েছি, মার্ক পাইছে 29.25। আমার তো মাথাই নষ্ট, পাশই করতে পারে নাই। মানে সে মেডিকেলে পড়বে কি, সে প্রাইভেট মেডিকেলেই পড়তে পারবে না। তার পাশেরটা দিলাম, দেখি পাইছে 37। দেখলাম 2-3 জন নেগেটিভ মার্কও পাইছে, একজনও আমার পাশে মেডিকেলে চান্সই পায়নি। সবাই মেডিকেল কোচিং করেছে, এমনই মার্ক, পাস মার্কই পায়নি রে ভাই, নেগেটিভও পাইছে। মানে 100-র মধ্যে -1.25ও আমি দেখছি। এই হইল অবস্থা। দিয়ে 2-3 জন দেখার পরে আমার রোলটা দিলাম। তো রোল দেওয়ার আগেই কোচিং থেকে ফোন চলে এসছে, রোল দেখা হয়নি, ফোন দিয়ে বলতেছে, উদ্ভাস থেকে ফোন দিয়ে বলতেছে যে ভাই আপনি তো মনে হয় রংপুর মেডিকেলে চান্স পেয়েছেন। আমি বললাম, আমি আসলে জানি না ভাই, একটু চেক করে দেখি। যে দেখি হ্যাঁ আসলেই চান্স পেয়ে গেছি। তো এইটা বলার উদ্দেশ্যটা কি গল্পতে জানো? এই জিনিসটা বলার উদ্দেশ্য হচ্ছে, কতজন পার্টিসিপেশন আছে, কত বড় কম্পিটিশন, ইউ নিড, তোমার এটা চিন্তা করার কোনো দরকার নাই। তুমি যদি ইঞ্জিনিয়ারিং বলো, মেডিকেল বলো, ইঞ্জিনিয়ারিং এর জন্য সোজা কথায় যদি বলি, তুমি যদি পাস মার্ক পাও, তোমার বেসিক যদি ঠিক থাকে, তোমার চান্স কেউ আটকাতে পারবে না। একটা কথা আমার সাজেশন শুনো, তোমার বেসিক ঠিক থাকলে চান্স কেউ আটকাতে পারবে না। আর কতজন কত জায়গায় করতেছে ডাজেন্ট ম্যাটার, তুমি যেখানেই করো তোমার বেসিক ক্লিয়ার করে করো। তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে, তোমাকে কেউ আটকাইতে পারবে না, এটা হচ্ছে মেন কথা। আর আমার ইউটিউব চ্যানেলে তোমরা ভিডিও দেখতে পারো, বেসিকের উপরে আমি আসলে কথা বলি। আমি সচরাচর অঙ্কের থেকে সবসময় বেসিককে গুরুত্ব দেই। আমি চিন্তা করি আমি 100টা অঙ্ক তাড়াহুড়া করে না করে একটা অঙ্ক 0 থেকে ফুল বেসিক করব, 10টা নিয়মে করব। তাহলে কি হবে, ওই নিয়মগুলো আমার মাথার মধ্যে চর্চায় থাকবে। তাহলে আমি অনেক অঙ্ক তো আমি করে শেষ করতে পারবো না। এটা আমার ট্যাকটিস, প্রত্যেকের উপকার নাও হতে পারে, আবার অনেকের উপকার হতেও পারে। তো আসো আমরা আবার অঙ্কে চলে আসি। আমরা 5 নাম্বার অঙ্ক, 5 নাম্বার টপিকের মধ্যে ছিলাম। সেই টপিকটা হচ্ছে কার্ণচক্র। কার্ণচক্র,
তাহলে কার্ণচক্র এটা তোমাদের সবারই জানা চেনা চক্র। তাহলে আমি প্রথমে একটা কার্ণচক্রের ছবি আঁকবো, তোমাদেরকে বলতে বলবো চক্রটা ঠিক নাকি ভুল। দেখো ভাইয়া, তোমাদের যেন শুনতে কষ্ট না হয়, আমি কিন্তু ফ্যানটাও ছাড়ি নাই রুমের, কেননা তোমাদের যেন শুনতে কোনো কষ্ট না হয়, তোমরা যদি ভালোভাবে ক্লাসটা বুঝতে পারো। তাহলে কার্ণচক্র, দেখো এই যে কার্ণচক্র, এই ধরো পি আর এই ধরো ভি। তাহলে এই যে পি আর এই যে ভি, আমি যদি কার্ণচক্র আঁকি, ভালো করে খেয়াল করো, তোমরা অনেকেই তো এরকম করে কার্ণচক্র আঁকো। অত ভালো হলো না, তোমরা বুঝে নিবা। চক্রটি কি ঠিক? চক্রটি কি ঠিক? এ নাম্বার অপশন ইয়েস, বি নাম্বার অপশন নো। তাড়াতাড়ি আমাকে উত্তর দাও। যেহেতু অনলাইন ক্লাস, আমি তোমাদের চোখের দিকে তাকাতে পারছি না, আমার একটাই উপায়, তোমাদের প্রশ্ন দিয়ে আমার তোমাদেরকে বুঝতে হবে, যাচাই করতে হবে। এইটা একটা ইউনিভার্সাল লাক অ্যান্ড ডেডিকেশন। ফারহানা ইয়াসমিন, আমি আসলে লাকের কথা ভাইয়া এতটা বলবো না আসলে, কারণ আমার ফিজিক্স কেমিস্ট্রির বেসিক এতটা ভালো ছিল, মানে এতটাই ভালো যে আমার হয়তো ফিজিক্স কেমিস্ট্রিতে আমি ধরেইছিলাম যে আমার 45টার মধ্যে 44টা ঠিক হবেই। তাহলে আসলে লাক লাগে না, কারণ বাকিগুলো তো তোমার 70 পাইলে মেডিকেলে চান্স হয় ইন জেনারেল। তাহলে বাকি 55 মার্ক থেকে কি আমি 20টা মার্ক তুলতে পারবো না? আমি কি জানি না বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কে দিয়েছিল? আমি কি জানি না বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? এগুলো কোশ্চেনে তো আসে, নাকি আমি সিম্পল রাইট ফর্ম অফ ভার্ব জানি না? বলো। আচ্ছা, এই তাড়াতাড়ি উত্তর দাও, এটা চক্রটি ঠিক নাকি ভুল? একটা আরবি নাম, জের জবর পেশ নাই, তাই আমি পড়তে পারছি না ভাইয়া, নাহলে পড়তে পারতাম। তুমি বলেছো ইয়েস। আমাকে দেখে গরম লাগতেছে, সমস্যা নাই, যা করতেছি একটু করে নেই, সমস্যা নাই। ফ্যান ছাড়লে একটা অযথা শব্দ হয়, যেটা আমার মোটেও পছন্দ না। আর কয়দিন পর এসি লাগাই নেবো, সমস্যা নাই, কারণ আমাকে এখন রেগুলার ক্লাস নিতেই হচ্ছে আমার মাস্টার ব্যাচে। তো তোমরা তাড়াতাড়ি উত্তর দাও যে চক্রটা ঠিক কিনা, তা নাহলে আমরা আগাবো কেমন করে? চোখের ভিডিও করে পাঠায়। হ্যাঁ হ্যাঁ, চোখের ভিডিও করে পাঠালে তো ভালোই হয়, মানে এমন লাগবে যে আমি একটা ডিসপ্লেতে তোমাদের সবার চোখের ভিডিও দেখতে পারবো, তাহলে আসলে জিনিসটা খুব সহজ। তাড়াতাড়ি উত্তর দাও। একজন বলেছে সঠিক, সবাই সঠিক বলেছে, এরা কেউ কিছু পারে না। আল্লাহ, এটা হয় নাই, এটার উত্তর নো, হয় নাই। ঠিক আছে, আমার সন্দেহ ছিল যে তোমরা পরীক্ষার খাতায়, মানে ওই তোমাদের যেটা জমা দিতে হবে কলেজে, এটাই লিখে পাঠিয়ে দিবা। হয় নাই ভাইয়া, বুঝো, আমি তোমাদের ভুল বোঝানোর জন্যই এসেছি। ঠিক আছে, আমি ভুল বোঝানোর জন্য এসেছি যে তোমাদের কনসেপ্ট একেবারে ক্লিয়ার করে দেব, তোমাদের কনসেপ্টে কোনো ধরনের সমস্যা রাখবো না, এটা বোঝানোর জন্যই আমি এসেছি। ভালো করে খেয়াল করো, লাল কালি পেনটা কই আমার? এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ ভাইয়া এবং আপুরা, খেয়াল করো, এইখানে ভলিউম বাড়তেছে, কোন এক কাকতালীয় কারণে প্রেসারও বেড়ে গেছে। এটা কখনোই সম্ভব না আদর্শ গ্যাসের ক্ষেত্রে, টেম্পারেচার ফিক্স থাকলে। বয়েলের সূত্র অনুযায়ী ভলিউম বাড়লে প্রেসারকে অবশ্যই কমতে হবে। তার মানে এই গ্রাফটা 100% ভুল, তার মানে এই গ্রাফটা ভুল। কিন্তু তোমাদের অনেকের অনেক চুরিচামারি জায়গায় আমি দেখলাম এই জিনিসটা আছে, এই জিনিসটা কোনোভাবেই তোমরা এইভাবে আঁকবা না। আমি তাহলে সঠিকটা তোমাদেরকে এঁকে দেই। কনসেপ্ট হইতে হবে 100% ক্লিয়ার, কনসেপ্ট নিয়ে কোনো ছাড় নাই। দেখো, তাহলে আমি যদি সঠিক করে গ্রাফ আঁকি, আমি আবার গ্রাফ ভালো আঁকতে পারি না, আমার আঁকার হাত খুব খারাপ। এই দেখো, কন্টিনিউয়াসলি বেড়েছে। এই এবার আমার গ্রাফটা ঠিক হলো, তুলনামূলক ঠিক হলো। এই জায়গাটা দেখতে ভাল লাগছে না, তাই এই জায়গাটাকে সুন্দর করে একটু খাড়া করে নিয়ে আসি। এবার মোটামুটি আমার গ্রাফটা ঠিক আছে। আমি পিভি গ্রাফ, এটাকে কার্নোর গ্রাফ আমি বলতে পারি, ঠিক আছে। তাহলে এটা পিভি গ্রাফ। আমি যদি পয়েন্ট দেই এ বি সি ডি, তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবা, হ্যাঁ কমেন্ট করে জানাও যে কোনটি এই গ্রাফের টিএস গ্রাফ, মানে ভালো করে বলি,
টেম্পারেচার এনট্রপি গ্রাফ। টেম্পারেচার এনট্রপি গ্রাফ কোনটি? ঠিক আছে, আমি অপশন দেই, এটাতেই বেসিক ক্লিয়ার হবে তোমাদের। আমি যদি তোমাদের চোখ দেখতে পাচ্ছি না, কি করব বলো? এই দিলাম টি, এই দিলাম এস, তাড়াতাড়ি অপশানে কমেন্ট করো কোনটি এই ছবিটার টিএস গ্রাফ। একটু তোমরা কয়জন আগে পারো আমি একটু দেখে নেই, কমেন্ট করো কোনটা এই গ্রাফটার টিএস গ্রাফ। ইমরান খান বলেছ বি, আশিক সাহা, রঞ্জন সাহা বলেছ বি, আর কে কেমন করিস তুই, তোর মাথায় কি বলতেছ? আচ্ছা, আর কি সবাই বি, বাহ ফ্যান্টাস্টিক, খুব ভালো লাগলো এটা দেখে। তাহলে এটার উত্তর আসলে বি হবে। আমি একটু এবার তোমাদেরকে দেখিয়ে দিই কেমন করে এই গ্রাফটা বি হয়। তাহলে এই যে এই প্রক্রিয়াটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। ভালো করে খেয়াল করো, সমষ্ণ প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা হচ্ছে রুদ্ধ তাপ প্রক্রিয়া। ভালো করে খেয়াল করো, রুদ্ধ তাপ প্রক্রিয়া। এই প্রক্রিয়াগুলো অনেক কিছু মিন করে আমাদের। সমষ্ণ প্রক্রিয়া একটা জিনিস মিন করে যে টেম্পারেচারটা ফিক্সড থাকবে, কিন্তু টেম্পারেচার ফিক্স থেকে আয়তন বাড়লে, আয়তন যদি বাড়ে এনট্রপি বাড়বে। তোমরা এর আগের কোশ্চেন দুইটার মানে থিমেই সেটা বুঝতে পেরেছো। তাহলে যেহেতু সমষ্ণ প্রক্রিয়ায় টেম্পারেচার স্থির থেকে এনট্রপি বাড়বে। দেখো, টেম্পারেচার স্থির থেকে এনট্রপি বাড়তেছে, টেম্পারেচার স্থির থেকে এনট্রপি বাড়ছে, টেম্পারেচার স্থির থেকে এনট্রপি বাড়ছে। ভালো করে খেয়াল করো, টেম্পারেচার স্থির থেকে এনট্রপি বাড়ছে। আবার বলি, টেম্পারেচার স্থির থেকে এনট্রপি বাড়ছে। ক্লিয়ার? 2 নম্বর প্রক্রিয়া রুদ্ধতাপ প্রক্রিয়ার বেসিক ডেফিনেশনই হচ্ছে এনট্রপির পরিবর্তন শূন্য, কেননা এখানে ডিকিউ এর মানে শূন্য হয়। তাহলে এনট্রপির পরিবর্তন শূন্য। এখন দেখো, এনট্রপির পরিবর্তন এখানেও শূন্য, এখানেও শূন্য। সমস্যাটা কি? তোমাকে খেয়াল করতে হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তন বাড়ছে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যদি তোমরা বেসিক জানো, তোমরা মনে রাখবা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যদি আয়তন বাড়ে, অ্যাডিয়াবেটিক প্রসেস মাস্ট হতে হবে। অ্যাডিয়াবেটিক প্রসেসে যদি আয়তন বাড়ে, টেম্পারেচার মাস্ট কমবে। তার মানে কি? এখানে আয়তন বাড়ছে ডিসি প্রক্রিয়ায়, টেম্পারেচার অবশ্যই কমবে। তারপরে আবার আইসোথার্মাল প্রসেস, কিন্তু ভলিউম কমছে, তাই এনট্রপি কমছে। তারপরে কি হচ্ছে? আবার রুদ্ধতাপীয় প্রক্রিয়া, কিন্তু ভলিউম কমছে, ভলিউম কমলে আয়তন বাড়বে। দ্যাটস দ্য টিএস ডায়াগ্রাম। খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটাই হচ্ছে টিএস ডায়াগ্রাম। এবার এই দুইটা ডায়াগ্রামের আমি একটু সুন্দর করে তোমাদের তুলনা করে দিই, তাহলে তোমাদের বুঝতে একেবারে ক্লিয়ার কাট হয়ে যাবে, একবারে সুন্দর হয়ে যাবে। এখানে টি দিলাম, এখানে এস দিলাম, প প প প, ভালো হলো না এই জায়গায়, এই 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 এই। তাহলে আমরা এই 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 দিয়ে দিলাম এ বি সি ডি, এ বি সি ডি। তাহলে আমরা এই যে দিয়ে দিলাম, ভালো করে খেয়াল করো। এবার আমরা এই দুইটা জিনিসের তুলনা একটু সুন্দর করে করব। মানে আমাদেরকে আসলে কি বুঝতে হবে? বিভিন্ন ধাপ বিশ্লেষণ করতে হবে, এই চক্রটার বিভিন্ন ধাপ খুবই সুন্দর করে বিশ্লেষণ করতে হবে। তো আমরা দুইটা গ্রাফেরই একসাথে বিশ্লেষণ করি, নো প্রবলেম এট অল। দেখো, এ বি, আমি দুইটা গ্রাফেই তো এ বি দিয়ে ডিনোট করেছি, তাই না? তাহলে আমার এ বি ধাপটা কি হচ্ছে? আইসোথার্মাল এক্সপ্যানশন, আইসোথার্মাল এক্সপ্যানশন, এক্সপ্যানশন। তাহলে আইসোথার্মাল এক্সপ্যানশনে কি হচ্ছে? টেম্পারেচার স্থির থাকবে, এস বৃদ্ধি পাবে, শেষ। তাহলে কি হচ্ছে? টেম্পারেচার স্থির থাকবে, এনট্রপি বৃদ্ধি পাবে, টেম্পারেচার স্থির থাকবে, এনট্রপি বৃদ্ধি পাবে। তারপরে আমরা কিসে আসবো? বিসি। বিসি হচ্ছে অ্যাডিয়াবেটিক, অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন,
এক্সপ্যানশন। অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশনে কি হবে ভাইয়ারা? অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশনে আমরা দেখতে পাচ্ছি ভলিউম বাড়তেছে, তার মানে টেম্পারেচার কমবে আর এন্ট্রপির পরিবর্তন শূন্য হবে। আমরা গ্রাফ থেকে এই জিনিসটাই দেখতে পাচ্ছি, সুন্দর করে দেখে নাও, ঠিক আছে? এবার আমরা চলে আসি, কোথায় চলে আসবো আমরা সিডিতে চলে আসবো। ভালো করে সিডি প্রক্রিয়াতে আসো। তাহলে সিডি প্রক্রিয়া এটাই, আইসোথার্মাল কম্প্রেশন, আইসোথার্মাল সংকোচন, সংকোচন। তাহলে আমরা উল্টা লিখে দিব, এটার উল্টা টি স্থির কিন্তু এস কমবে, জাস্ট উল্টা আর কিছুই না। ডিএতে যদি আসি তাহলে এটা কি হবে? এটা হবে অ্যাডিয়াবেটিক। এই তোমরা শুনতে পাচ্ছ নাকি একটু কমেন্ট করো, আমার কারেন্ট গেল তো, শুনতে পাচ্ছ নাকি আমাকে একটু জানাও। অ্যাডিয়াবেটিক, ডিএ হচ্ছে অ্যাডিয়াবেটিক সংকোচন, অ্যাডিয়াবেটিক সংকোচন। এখানে ডিএস এর মান শূন্য হবে, কিন্তু দেখতে পাচ্ছি ভলিউম কমতেছে, তাই টেম্পারেচার বাড়বে। এইটুকুটা হচ্ছে চারটা জিনিসের খুবই ভাইটাল জিনিস। এখন তোমরা যদি আরো ডিপলি জানতে চাও, একটা জিনিস দেখো, আমার ব্যাখ্যা করা আছে যদিও আমার ইউটিউবে, খেয়াল করো। এই যে এরিয়াটা, এই যে গ্রাফটার এরিয়াটা, এই এরিয়াটা ডাব্লু মিন করেছিল, কিন্তু এই এরিয়াটা বের করা অনেক কঠিন। কিন্তু এটা একটা রেক্ট্যাঙ্গেল না, এর এরিয়া বের করা খুব সহজ। তাই তো আমরা টিএস ডায়াগ্রামে চলে এসেছি, আমরা কেন পিভি ডায়াগ্রামে থাকিনি? এর এরিয়া তুমি মানে কম্পিউটার ছাড়া বাইর করতে পারবা? জীবনেও পারবা না। কিন্তু এর এরিয়া তুমি হাতে কলমে বের করতে পারবা। মজার কথা কি, এটা যদি ডাব্লু হয়, এই এরিয়াটাও ডাব্লু, এইটাও ডাব্লু। এটা হচ্ছে মূল বেসিক, এবং এই অঙ্ক করার উদ্দেশ্য এটা। আমরা কেন রিয়েল লাইফে টিএস ডায়াগ্রাম আঁকি? টিএস ডায়াগ্রাম থেকে কাজ, কৃত কাজ, আমার যে কোনো ইঞ্জিন হোক, যন্ত্র হোক, কৃত কাজ বাইর করাটা আমার উদ্দেশ্য। নাহলে আমি কেন করি এই জিনিসটা? সেটা করার জন্য এই ডায়াগ্রামটা সবচেয়ে বেশি হেল্পফুল। তাহলে আশা করি তোমরা খুব সহজে এটা বুঝতে পারবা। তাহলে এই ডায়াগ্রাম থেকে আমরা ডাব্লু বাইর করতে পারি। তাহলে তোমরা এই পর্যন্ত বুঝতে পারলা নাকি? তাড়াতাড়ি কমেন্ট করো, তাড়াতাড়ি কমেন্ট করে আমাকে জানাও। পড়াশোনা বাদ দিয়ে এসব কি হাসে এখন? হাম হাম, হ্যাঁ এই তো ভাইয়া শুনো, মানে একটু আসল কথা বলেই দিই তোমাদেরকে, বাস্তব জীবনটা এরকমই। এই ইন্টারমিডিয়েট টাইমে যারা পড়াশোনা করবা তারা ভালো জায়গায় থাকবা। ধরো আমি এখন বুয়েটে ফাইনাল ইয়ারে আছি, যেখানে যাই কেমনভাবে চলে, আর যারা ইন্টার টাইমে পড়াশোনা করেনি এখন যে জায়গায় আছে তারা জীবনে কেমন করে চলে, লাইফটার পার্থক্য তোমরাই বুঝতে পারবা। তাই এই জায়গায় যারা পড়াশোনা করবা আর যারা এরকম হাসি ঠাট্টা করে বেড়াবা, তাদের পার্থক্য আর বেশি না, আর 1 থেকে 1.5 বছর পর তারা নিজেরাই বুঝতে পারবে। কিন্তু তখন এই প্রসেসটা হচ্ছে অপ্রত্যাগামী, তুমি কোনোভাবেই ফিরিয়ে নিয়ে আসতে পারবা না, কারণ লাইফের টাইমটা অপ্রত্যাগামী প্রসেস, মনে রেখো কিন্তু। তাহলে তোমরা এই পর্যন্ত বুঝতে পারলা নাকি? তাড়াতাড়ি কমেন্ট করো, আমরা সুন্দর করে আজকে লাস্ট টপিক্সে চলে আসি। ক্লিয়ার? ফ্যান্টাস্টিক। তাহলে আমরা আমাদের লাস্ট টপিক্সে চলে আসি। লাস্ট টপিক্সটা কিন্তু আমি প্রথমেই লিখেছিলাম, এবং তোমরা যারা আরও ডিটেলসে জানতে চাও, এইচএসসি 22 ব্যাচের আমি অ্যাসাইনমেন্টের সলিউশন করে দিয়েছিলাম। এইচএসসি 22 ব্যাচের অ্যাসাইনমেন্ট 2 এর সলিউশন ভালো করে খেয়াল করো। 2টা পার্ট আছে, একটা 3D গ্রাফ, প্র্যাকটিক্যালি প্রেশার, ভলিউম, টেম্পারেচারের 3D গ্রাফ দিয়ে তোমাদের গ্রুপেও শেয়ার করা ছিল, আমার ইউটিউবে আছে, দেখে নিও। তোমরা স্টেট ফাংশনের রিয়েল ফিলিংসটা পেয়ে যাবা। তাহলে আমাদের 6 নম্বরে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে স্টেট ফাংশন। আজকের আমাদের লাস্ট টপিকস হচ্ছে স্টেট ফাংশন। একবারে ক্লিয়ার করে এই জিনিসটা আমাদেরকে শিখতে হবে। এটা কি বলা হয়? স্টেট ফাংশন। ভাইয়ারা আমরা কি শিখব? স্টেট ফাংশন। স্টেট ফাংশন জিনিসটা কি? স্টেট ফাংশন জিনিসটা কি? তাহলে এই জিনিসটা আমাদেরকে আগে জানতে হবে। দেখো, আমি তোমাদেরকে সবসময় বলি, ফিজিক্স মানে ফিলিংস। তোমার যদি বাস্তব জীবনের অভিজ্ঞতাকে তুমি কাজে লাগাও, ফিজিক্স অনেক সহজ হয়ে যায়। স্টেট কথাটার আমরা বাংলা করি, আমাদের অঙ্ক সব হয়ে যাবে। স্টেট কথাটার বাংলা হচ্ছে অবস্থা। স্টেট কথাটার বাংলা হচ্ছে অবস্থা। স্টেট কথাটার বাংলা হচ্ছে অবস্থা। তাহলে স্টেট ফাংশন মানে এমন একটা ফাংশন যে কেবল অবস্থার উপর নির্ভর করে। আবারও বলি, এটার মানে এমন একটা জিনিস যা কেবল শুরু এবং শেষ অবস্থার উপর নির্ভর করে। অবস্থার ওপর নির্ভর করে। গতিপথ
ইন্ডিপেন্ডেন্ট, গতিপথ ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, গতিপথ ইন্ডিপেন্ডেন্ট, যা কেবল শুধু শুরু এবং শেষ অবস্থার উপর নির্ভর করে। গতিপথ ইন্ডিপেন্ডেন্ট, যার গতিপথ নির্দিষ্ট না, কেবলমাত্র সে শুরু এবং শেষ অবস্থাটার উপরে নির্ভর করে, মানে গতিপথের উপরে নির্ভরশীল করে না, তাকে আসলে আমরা স্টেট ফাংশন বলি। ঘর্ষণ টাইপের বল দিয়ে কখনোই স্টেট ফাংশন তুমি চিন্তা করতে পারবা না। সংরক্ষণশীল যাবতীয় বল দিয়ে তুমি অবশ্যই অল দ্য টাইম স্টেট ফাংশন চিন্তা করতে পারবা এবং পারবা। বিষয়টা তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই, ভালো করে খেয়াল করো। দেখো, আমি তিনটা অবস্থা চিন্তা করি, ভালো করে খেয়াল করো। আগে কতগুলো স্টেট ফাংশনের নাম তোমাদেরকে আমি লিখে দিই। স্টেট ফাংশন, এটা তোমরা পাওয়া না তো পরে। স্টেট ফাংশন বলতে আমরা বুঝি কাকে জানো? আমরা বুঝি অন্তস্থ শক্তি ইউকে, আমরা বুঝি এনট্রপি এসকে, আমরা বুঝি মহাকর্ষীয় বিভব, মহাকর্ষ বিভব এটা কি। তারপরে আমরা স্টেট ফাংশন হিসেবে বুঝি প্রেশারকে, স্টেট ফাংশন হিসেবে বুঝি ভলিউমকে, স্টেট ফাংশন হিসেবে বুঝি টেম্পারেচারকে। এরা হচ্ছে স্টেট ফাংশন। এরা জাস্ট শুরু এবং শেষের উপর নির্ভর করে, কোন প্রক্রিয়ার মাধ্যমে তুমি গেলা সেটা নির্ভর করে না। এই তিনটা আমার অত পছন্দেরই না। এই কয়টা জিনিস খুব ভালো করে মনের মধ্যে মিশিয়ে রাখতে হয়, খুব গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে কেন এরা শুরু এবং শেষ অবস্থার উপর নির্ভর করে না, আমি সেই জিনিসটা এখন তোমাদেরকে দেখিয়ে দিই, ভালো করে বোঝো। সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এখন, ভালো করে খেয়াল করো। ধরো আমি এইখান থেকে একটা বস্তুকে এমন করে এই জায়গায় তুললাম, আমি নত তলে একই হাইট রাখতে হবে আমাকে। আমি এইভাবে একটা বস্তুকে এইখান থেকে এইখানে তুললাম, এইটাও এইচ, এখানেও এইচ। আবার ধরো আমি এরকম একটা বাঁকা পথে এখানে তুললাম, এরও উচ্চতা কিন্তু এইচ। আমি যদি এম ভরের কোনো বস্তুকে তিনটা ক্ষেত্রে উপরে তুলে থাকি, আবার খেয়াল করো, আমি যদি এম ভরের কোনো বস্তুকে তিনটা আলাদা আলাদা গতিপথে উপরে তুলে থাকি, অভিকর্ষ বলটা কাজ করতেছে কোন দিকে ভাইয়া? খেয়াল করো, অভিকর্ষ বল চাচা কাজ করতেছে নিচের দিকে। তার মানে কোন দিকে ডাজেন্ট ম্যাটার। আমি যদি ডাব্লু বের করি, ভালো করে খেয়াল করো, ডাব্লু সমান এফ ডট এক্স, তার মানে কি এফ এক্স কস থেটা। আমি যেমনি করি এই কস থেটাটা তো আমার এইচই হবে, ভালো করে খেয়াল করো। এই কস থেটাটা কিন্তু আমার এইচই হবে, তার মানে আমি কোনোভাবেই কস থেটার কোনো পরিবর্তন করতেই পারবো না। সোজা করে বোঝো, আমি কিন্তু কস থেটার কোনো পরিবর্তন করতেই পারবো না ভাইয়া এবং আপুরা। আমি কস থেটার কোনো পরিবর্তন করতে পারবো? এই এক্স কস থেটা কিন্তু এইচই হবে। তার মানে আমি এখান থেকে এই তিনটা ছবি থেকে বলে দিতে পারি, এই তিনটা ছবিতে ডাব্লু সমান mgh, যা পথ নির্ভর নয়, পথ নির্ভর নয়। সুতরাং স্টেট ফাংশন, স্টেট ফাংশন, স্টেট ফাংশনের জন্য একটা মজার জিনিস লেখা যায় কি জানো? এই ক্লোজ ইন্টিগ্রাল দিলে উত্তর হয় 0। মানে সোজা কথা, দেখো আমি এই মার্কারটাকে আমার হাত থেকে নিয়ে উপরে তুললাম, আবার উপর থেকে আমার হাতে এনে রেখে দিলাম। কৃতকাজের মান কত? 0। আন্ডা। দেখো আমি এখান থেকে এখানে নিয়ে গেলাম, আবার এখানে নিয়ে আসলাম, কৃতকাজের মান কত? 0। আমি এখান থেকে এখানে নিয়ে গেলাম, আবার নিয়ে আসলাম, কৃতকাজের মান কত? 0। আবার বলি, এখান থেকে এখানে নিয়ে গেলাম, আবার এখানে নিয়ে আসলাম, কৃতকাজের মান কত ভাইয়ারা? 0। তাই এটা একটা স্টেট ফাংশন। তাহলে আশা করছি এই জায়গাটাও তোমরা অবশ্যই ক্লিয়ার, বুঝতে পারার কথা। ক্লাস করেছে 40 জন, কমেন্ট হয়েছে 666টা। এটা দিয়ে কি বুঝাইতেছো ভাইয়া? আমিও বুঝতেছি না, কারণ তোমাদের এই ক্লাসের স্টুডেন্ট সংখ্যা দেখে আমি আসলে হতাশ। আমি এরকম স্টুডেন্ট সংখ্যা কখনো এক্সপেক্ট করি না। আমি যদি পাবলিক গ্রুপেও ক্লাস নেই, 100-200 স্টুডেন্ট আল্লাহর রহমতে থাকে, কারণ তারা বোঝে যে আমি কি পড়াই। এবার তাহলে এটা ছিল এনার্জি। এবার যদি আমরা এনট্রপির কথায় আসি, ভালো করে খেয়াল করো। এনট্রপির ক্ষেত্রেও আমরা যদি এনট্রপি বাইর করি, ভালো করে খেয়াল করো, আমরা বাইর করব কি? আমরা বাইর করব হচ্ছে এনট্রপি। এবার একই কথা চিন্তা করো, আমি একটা গ্যাসকে ভালো করে যদি চিন্তা করি, এই ধরো আমি এই পথে একবার এইভাবে এ থেকে বিতে নিয়ে গেলাম, ভালো করে খেয়াল করো, এইভাবে এ থেকে বিতে নিয়ে গেলাম, একবার এইভাবে এ থেকে বিতে নিয়ে গেলাম, একবার এরকম মাঝের একটা পথ দিয়েও আমি এ থেকে বিতে নিয়ে যেতে পারি। ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। আমি রাস্তা তিনটা আলাদা আলাদা দিই।
আমি এই রাস্তায়ও এ থেকে বিতে নিয়ে যেতে পারি, এই রাস্তায়ও এ থেকে বিতে নিয়ে যেতে পারি, এই রাস্তায়ও এ থেকে বিতে নিয়ে যেতে পারি। তিনটা রাস্তায় কিন্তু আমি এ থেকে বিতে নিয়ে যেতে পারি। এখন মজার কথা বলি তোমাদেরকে, দেখো আমি যদি এনট্রপি বাইর করি, আমার এনট্রপি কিন্তু ইন্টিগ্রেশন ডিকিউ ডিভাইডেড বাই টি হবে। এবং মজার কথা তোমাদেরকে বলি, এ আর বি এর মধ্যে, এটা তো আর আজকে দেখাইতে পারতেছি না, স্টেট ফাংশন অবশ্যই অন্তস্থ শক্তি একটা স্টেট ফাংশন, মানে এ আর বি যদি ধ্রুব থাকে তাহলে এইটা অবশ্যই ধ্রুব থাকবে, এটা স্থির থাকবেই, এটা স্থির থাকবেই, ভালো করে বোঝো, এটা স্থির থাকবেই। তাহলে সমস্যাটা কি হয় জানো, যখন ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ তুমি লিখতে পারো, ভালো করে খেয়াল করো, ডিকিউ সমান যদি ডিইউ প্লাস ডিডাব্লিউ তুমি লিখতে পারো, ডিকিউ সমান যদি ডিইউ প্লাস ডিডাব্লিউ তুমি লিখতে পারো, এই ডিকিউ কিন্তু ফিক্সড, এটা যদি ধ্রুব হয়, এই জিনিসটা যদি ধ্রুব হয়, এই জায়গাটা অনেকেই বোঝো না তোমরা, ধ্রুব হলে কিন্তু দেখো এই প্রক্রিয়ায় ডাব্লু, এই প্রক্রিয়ায় ডাব্লু, এই প্রক্রিয়ায় ডাব্লু কোনোদিনই একই না। কারণ আমি যদি গ্রাফ আঁকি, এইটুকুটার এরিয়া বেশি, এইটুকুটার এরিয়া তার থেকে কম, এইটুকুটার এরিয়া আরও কম, মানে এটাকে যদি আমি W1 বলি, এটাকে W2 বলি, এটাকে W3 বলি, তাহলে W1 গ্রেটার দেন W2 গ্রেটার দেন W3 হবে। এখন সমস্যাটা ওই জায়গায়ও না, সমস্যাটা হচ্ছে তাহলে আমি বলতে পারি যে DQ1 গ্রেটার দেন DQ2 গ্রেটার দেন DQ3 হবে, কিন্তু এটা হলে যে এনট্রপি আলাদা হবে এটা আমি বলতে পারি না, কারণ টেম্পারেচার একই না ভাইয়া। এই যে টেম্পারেচার চাচা, এই টেম্পারেচার চাচা একই থাকবে না। এই টেম্পারেচার চাচা তুমি যদি ডিফারেন্ট ওয়েতে নিয়ে যাও, ওয়ের উপরে এই টেম্পারেচারের চাচা কিন্তু চেঞ্জ হবে, ভালো করে খেয়াল করো। এটার জন্য তোমাদেরকে আমার 2 নম্বর অ্যাসাইনমেন্ট দেখতেই হবে, ওখানে তুমি খুব ভালো করে বুঝতে পারবা। দেখো এটা কিন্তু একটা পিভি গ্রাফ, এই গ্রাফে টেম্পারেচার কিন্তু উজ্জ আছে, মানে কোন পয়েন্টের তাপমাত্রা কত এটা কিন্তু তুমি জানো না। এই তাপমাত্রাটা এমন ভাবেই নির্ধারিত হয়, এমন ভাবেই নির্ধারিত হয়, আই রিপিট, এমন ভাবেই তাপমাত্রা নির্ধারিত হয় যদি প্রক্রিয়াটা রিভার্সেবল হয়। মানে এই এতে বিষয়টা ভালো করে বোঝো, নাহলে কিন্তু হবে না। এই এর তাপমাত্রা ধরো ছিল 2000 কেলভিন, তুমি যদি আবার ঘুরে এতে যখন আসলা তখন যদি দেখো যে হ্যাঁ এ 2000 কেলভিনই আছে, দ্যাটস কল প্রত্যাগামী প্রক্রিয়া। যদি তাই হয় তাহলে এইটা চেঞ্জ হওয়ার সাথে সাথে ডিকিউ বাড়বে, ঠিক তেমন করে T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T3ও বাড়বে, এমন করেই বাড়বে যে এদের রেশিওটা সমান থাকবে, এদের রেশিওটা সমান থাকবে, এদের রেশিওটা 100% সমান থাকবেই থাকবে, 100% এদের রেশিওটা সমান থাকবে। যখনই রেশিওটা সমান থাকবে তখন তুমি বলে দিতে পারবা যে আমি যেই প্রক্রিয়ায় যাই না কেন একটা ক্লোজড জায়গায় এনট্রপির পরিবর্তন হবে শূন্য। প্রক্রিয়াটা কি হতে হবে? প্রত্যাগামী, এবং প্রক্রিয়াটা অবশ্যই প্রত্যাগামী হবে। আমি ধরেই নিব যে টেম্পারেচারটাও একই। ভালো করে খেয়াল করো, তোমরা অনেকেই প্রত্যাগামী অপ্রত্যাগামী জায়গাটা বোঝো না। আমি আর একটা লাস্ট কোশ্চেন দিয়ে তোমাদেরকে একটু বুঝাই দেই এই জিনিসটা কিভাবে বুঝবা যে প্রত্যাগামী নাকি অপ্রত্যাগামী। ভালো করে দেখো, ধরো আমি একটা কার্নো ইঞ্জিনের মতো একটা ইঞ্জিন আঁকলাম, এটা কিন্তু একটা পিভি গ্রাফ। ভালো করে খেয়াল করো, এটা একটা পিভি গ্রাফ। ধরো এ পয়েন্টের আমি চাপ দিলাম ধরো 10 ATM, ধরো আয়তন দিলাম 1 মিটার কিউব, কি দিলাম ডাজেন্ট ম্যাটার। ধরো আমি বললাম যে এর আদি তাপমাত্রা এই লাইনে তাপমাত্রা ছিল ধরো 250 ডিগ্রি সেলসিয়াস। এখান থেকে ঘুরে আবার এ বিন্দুতেই গেছে, কিন্তু এই পথে এ বিন্দুতে যে আসলো এই জায়গায় এর তাপমাত্রা হয়ে গেল 300 ডিগ্রি সেলসিয়াস। ভালো করে বোঝো প্রক্রিয়াটা কেমন, ভালো করে বোঝো প্রক্রিয়াটি কেমন। এ নাম্বার প্রত্যাগামী, বি নাম্বার অপ্রত্যাগামী। তাড়াতাড়ি উত্তর দাও, এটা প্রত্যাগামী নাকি অপ্রত্যাগামী? তোমরা কতটুকুটা বেসিক বুঝেছো আমি ইনশাআল্লাহ বুঝতে পারবো। এর জন্য এই পার্টটা রিপিট করবেন প্লিজ, অবশ্যই রিপিট করতেছি। তুমি থামো, আমি অবশ্যই রিপিট করে দিচ্ছি। তুমি এই জিনিসটার উত্তর দাও, আমি এই জিনিসটা রিপিট করে দিচ্ছি। এই পার্টটা আমি বুঝতে পেরেছি, এটা অনেকের জন্য ডিফিকাল্ট পার্ট, কারণ তোমরা জীবনে এর আগে কখনো চোখে দেখোনি, যদিও দেখা উচিত ছিল আসলে। তাহলে উত্তর দিয়েছে অনেকেই সবাই প্রত্যাগামী উত্তর দিচ্ছ, কারোই হয় নাই উত্তর। ধুর, কেমনে হয়? এটার উত্তর হচ্ছে অপ্রত্যাগামী।
শুধু ওই পয়েন্টে আসলে হবে না ভাইয়া, আগে যেই টেম্পারেচার ছিল ওই টেম্পারেচারেই আসতে হবে। এই টেম্পারেচার তো 300 ডিগ্রি হইলে প্রত্যাগামী হবে না। আমাদের গাড়ির ইঞ্জিনও তো ওই ধাপে যায়, কিন্তু টেম্পারেচার বাড়তে থাকে। গাড়ি যতক্ষণ চলে টেম্পারেচার বাড়ে, গাড়ি যত বেশি চলে টেম্পারেচার বাড়ে, আরো চলে আরো টেম্পারেচার বাড়ে, আরো চলে আরো টেম্পারেচার বাড়ে। তার মানে কি রিয়েল লাইফে প্রত্যাগামী হয় না, তাই এটা প্রত্যাগামী না। ঠিক আছে, এটা অপ্রত্যাগামী প্রসেস। যদি আমি এই টেম্পারেচার এটা 250 দিতাম, ইন দিস কেস এটা প্রত্যাগামী হতো। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে হবে। আচ্ছা, এই জায়গাটা আমি আরেকবার বুঝিয়ে দিই তোমাদেরকে ভাইয়ারা। দেখো, আমি এ থেকে বিতে 3টা উপায়ে যাইতে পারি, কিন্তু এই গ্রাফ অনুযায়ী এইভাবেও যেতে পারি, এইভাবেও যেতে পারি, এইভাবেও যেতে পারি। কিন্তু এ থেকে বিতে ডিইউ স্থির, এটা থার্মোডাইনামিক্সের ল বলে। তোমরা যারা বোঝো না আমার 2 নাম্বার ভিডিওটা দেখে নিও, 22 সালের অ্যাসাইনমেন্ট 2 এর ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই যে ডিইউ এটা হচ্ছে স্থির হয়, স্টেট ফাংশন ডিইউ, যেহেতু আগে থেকে স্টেট ফাংশন। এখন দেখো, ডিইউ যদি স্থির হয় তাহলে কিন্তু ডাব্লিউ কিন্তু এরিয়া, ডাব্লিউ আর কিছুই না, এই ডাব্লিউ আসলে এরিয়া মিন করে। তাহলে আমরা বলতেই পারি ডাব্লিউ যেহেতু আলাদা, তাই ডিকিউ1 ডিকিউ2 ডিকিউ3ও আলাদা। কিন্তু এই যে প্রক্রিয়া থেকে এখানে যাবে, এই বস্তুটা যে এই প্রক্রিয়ায় যাবে, তুমি একটা গ্যাসকে তুমি চিন্তা করো, তুমি একটা গ্যাসকে একবার তাপমাত্রা স্থির রেখে তাপ দিচ্ছ, একবার প্রেশার স্থির রেখে তুমি তাপমাত্রা বাড়াচ্ছ। প্রত্যেকটা প্রসেসে তাপমাত্রা তো কোনোভাবে একই থাকবে না। কমন সেন্স থেকে খাটাও, সমউষ্ণ প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সম-আয়তন প্রক্রিয়া, 4টা প্রক্রিয়ায় কি কোনোদিন ভাইয়ারা তাপমাত্রা স্থির থাকে? কোনোদিনই তাপমাত্রা স্থির থাকে না। তার মিনিংটা কি? ইন্টারনাল মিনিংটা হচ্ছে এই ডাব্লিউ চেঞ্জ হওয়ার সাথে সাথে টেম্পারেচারটাও চেঞ্জ হবে, এবং রিভার্সিবল প্রক্রিয়া যদি হয় তাহলে অবশ্যই এই জিনিসটাও সেম থাকবে, এবং এনট্রপিও স্টেট ফাংশন হবে, তা গতিপথের উপর নির্ভর করবে না। মানে তোমাদেরকে জাস্ট একটা জিনিস বলে নিতে হবে, একটা জিনিস উল্লেখ করে দিতে হবে অ্যান্সার করার টাইমে, যে আমি যেই এ বিন্দুতে ছিলাম আবার ব্যাক করে যদি আমি এ বিন্দুতে আসতে পারি, তাহলে আমার পি ভি টি 3টাই আগেরটা পাওয়া লাগবে, 3টাই প্রিভিয়াস পাওয়া লাগবে, প্রিভিয়াস লাগবে। যদি হয় তাহলে অবশ্যই এটা স্টেট ফাংশন হবে, কোনো সন্দেহ নাই। এখান থেকে আমরা বলে দিতে পারি যে এনট্রপি একটা স্টেট ফাংশন, এনট্রপি একটা স্টেট ফাংশন। W1 ও W3 একই হওয়ার কথা, রাসেল হোসেন। W1 আর W3 কোনোভাবেই একই হবে না ভাইয়া, W1 এবং W3 কোনোভাবেই একই হবে না, কারণ W মানে হচ্ছে পিভি গ্রাফের অন্তর্গত ক্ষেত্রফল। আমি তোমাদেরকে খুব সহজ করে এই জায়গাটা দেখাই দিই, তোমাদের যাদের এখনো বেসিকে দুর্বলতা আছে একটু খেয়াল করো। এই যে আমি যে গ্রাফটা এঁকেছিলাম এরকম না, এই ক্ষেত্রে এটা যেহেতু পিভি গ্রাফ, এই ক্ষেত্রে ডাব্লু হবে, ভালো করে বোঝো, ডাব্লু হবে এই গোটাটার ক্ষেত্রফল, এটা হচ্ছে W1। আর এই দিক দিয়ে যেটা গেছে, ভালো করে খেয়াল করো, যেটা এই দিক দিয়ে গেছে এইটার ক্ষেত্রফল হবে এইটুকুটার ক্ষেত্রফল, এইটা হচ্ছে W3। তার মানে W1 আর W3 কোনোদিনই একই না, W1 এবং W3 কোনোদিনও একই না, কোনোদিনও একই না। ঠিক আছে, তোমরা আশা করি বুঝতে পারছো, সবাই বুঝতে পারার কথা। তাও যদি না বুঝতে পেরে থাকো আমাকে ইনবক্সে মেসেজ দিতে পারো, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার, যদি টাইম ফাঁকা পাই তাহলে উত্তর দিব। তাহলে আমি একটু সারমর্ম বলে দিই, আর তোমরা প্লিজ আমাকে একটু লিখে জানাও যে আমার ক্লাসটা কেমন লাগলো। যদি কারো খুবই খারাপ লেগে থাকে সেও লেখো, কারো যদি খুবই ভালো লেগে থাকে সেও লেখো, এটা আমাকে একটু ইন্সপায়ার করবে। আর তোমাদের পার্টিসিপেশন অনেক কম, এটা আমার কাছে মোটেও ভালো লাগেনি, মোটেও পছন্দ হয়নি। তাও তোমরা একবার ক্লাসটা দেখো, তোমরা অনেক কিছু বুঝতে পারবে আশা করছি। এবং কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও এখানে, এটা আসলে দরকার একজনের জন্য। কারণ আমরা যখন আগেও ক্লাস নিতাম, ধরো একটা ক্লাসে যদি রেটিং থাকে, ক্লাসটা কেমন লেগেছে, এক্সিলেন্ট, গুড, ব্যাড, ভালোই লাগতো। আমার ক্লাসে জেনারেলি আমি সবসময় 90 থেকে 99, 98% এক্সিলেন্টই পেয়ে থাকি সবসময়। তো দেখা যাক। তো এখন তোমাদের আমি যেটা জিজ্ঞেস করতে চাই, ভালো করে একটু ছোট্ট করে শুনে নাও। আমরা আজকে কি শিখলাম? থার্মোডাইনামিক্সে 2 নম্বর লকে এনট্রপি দিয়ে যদি বলি, প্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপি স্থির থাকে,
অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পায়। তারপরে আমরা পরিবহন, পরিচালন, বিকিরণ। একটা কথাই তোমাদেরকে বলতে পারি, আমরা কোনোদিনই গ্যারান্টি দিয়ে তিনটা প্রক্রিয়াকে অপ্রত্যাগামী বলতে পারবো না। তাই যদি আমাদেরকে এন্ট্রপি অবশ্যই বাড়ার কথা, এন্ট্রপি বাড়াটা আমরা দেখাবো কেমন করে, কে লন ডাব্লিউ দিয়ে দেখাবো। এটা একটা ইন্টারন্যাশনাল জিনিস, এটা একটা কোয়ান্টাম ইকুয়েশন থেকে আসে, অথবা আমরা পরিবহন, পরিচালন, বিকিরণের 9-10 বইয়ের বড় বড় সূত্র থেকেও দেখাইতে পারি। ঠিক আছে। 2 নম্বরে ছিল সমষ্ণ প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন, খুবই সহজ, প্রমাণ করে আসে NR ln V2/V1। 3 নম্বরে আসে কি, সমষ্ণ প্রক্রিয়ায় চাপ কি বাড়বে? এ তো বয়েল চাচা বলে গেছে বাড়বে, P1V1 = P2V2, সুতরাং অবশ্যই বাড়বে। 4 নম্বর কোশ্চেনে আসি। 4 নম্বর কোশ্চেনে কি বলতে আছে, সমচাপ প্রক্রিয়ায় আবার ডিকিউ বের করব। সমচাপ প্রক্রিয়া এন্ট্রপি তাহলে কি আসে, NCP ln T2/T1। এটাও আমরা বাইর করে ফেললাম, খুবই সহজে, কোনো প্রবলেম নাই। তারপর একটা প্রশ্ন আসে, সমচাপ প্রক্রিয়া সমষ্ণ প্রক্রিয়ার মধ্যে কোনটাতে এন্ট্রপির পরিবর্তন বেশি হয়? উত্তর হবে অবশ্যই সমচাপ প্রক্রিয়াতে। তোমাদেরকে আমি ফিলিংস দিয়েছি, একটাতে DU 0, একটাতে DU 0 না। তারপরে কি, আমরা TS ডায়াগ্রাম আঁকবো। TS ডায়াগ্রামের তাৎপর্য খুব সুন্দর করে বুঝিয়েছি। লাস্ট, স্টেট ফাংশন। উচ্চতা, মহাকর্ষীয় শক্তিও একটা স্টেট ফাংশন, এন্ট্রপিও একটা স্টেট ফাংশন। সুতরাং এ থেকে বি বিন্দুতে আমি এমনে যাই, এমনে যাই, এমনে যাই, এন্ট্রপির কোনো পরিবর্তন হবে না, মানে একই থাকবে এন্ট্রপির পরিবর্তন, আলাদা এন্ট্রপির পরিবর্তন হবে না। এ বি বিন্দু একই, স্টেট ফাংশন, সো এন্ট্রপির পরিবর্তন একই হবে। তাহলে আশা করছি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ক্লাসটা কেমন লেগেছে একটু জানিয়ে দাও। তোমাদের যদি কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, বা আমাকে পরে মেসেজেও জানাতে পারো। ঠিক আছে, তাহলে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার বকবকানি এতক্ষণ ধরে শোনার জন্য। দেখা হবে ইনশাল্লাহ পরে, তো যদি সুযোগ পাই দেখা হবে। ঠিক আছে, ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।